আজকে আলোচনা করব। স্ক্রিন শেয়ার হয়েছে না? ঠিক আছে। জি ভাই। তো আজকে আলোচনা টপিক হচ্ছে বিন্যাস। তোমাদের বিন্যাস সমাবেশ চ্যাপ্টারের মধ্যে আজকে বিন্যাস নিয়ে আলোচনা করব। তো যাদের আসলে ম্যাথের ব্যাপারে হালকা ইন্টারেস্টও আছে, তো বিন্যাস চ্যাপ্টারটা তাদের খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না। এটা তারা আনন্দ পাবে চ্যাপ্টারটা পড়ার মধ্যে। তো চলো বিন্যাস চ্যাপ্টারটা পড়া শুরু করার আগে এই রিলেটেড কিছু জিনিস জেনে নিই। কোন অপারেটরটা ইউজ করব এই চ্যাপ্টার পড়তে গেলে, বারবার ইউজ করতে হবে সেটা একটু জানি। প্রথমে আসো কিছু অপারেটর নিয়ে আমরা জানি যে অপারেটর আসলে কারা। অনেক ধরনের অপারেটর আছে, ঠিক আছে? প্লাস, মাইনাস, যোগ বিয়োগ গুণ ভাগ, এরা এক একটা অপারেটর। ইভেন আমরা যে যাদেরকে ফাংশন বলি, ফাংশন বলতে ধরো সাইন, টেন, লগারিদম, হ্যাঁ, এরাও এক একটা ফাংশন। এদেরকেও অপারেটর বলা যায়। তো অপারেটর বলতে আমি কাদেরকে মিন করতেছি আসলে, আমি এটা ডেফিনেশনটা নিজের মতো করে যদি দেই, অপারেটর বলতে আমি বুঝাচ্ছি যে যাদের নির্দিষ্ট কোনো ভ্যালু নেই। প্লাস, মাইনাস, সাইন, লগ, এদের কিন্তু নির্দিষ্ট কোনো ভ্যালু নেই, বাট এরা কোনো একটা সংখ্যার সামনে পিছনে বসে ওই সংখ্যার কিন্তু নির্দিষ্ট একটা ভ্যালু দেয়। এদের নির্দিষ্ট ভ্যালু নাই, বাট এরা কোনো একটা সংখ্যার সামনে পিছনে বসে সেই সংখ্যার নির্দিষ্ট একটা ভ্যালু প্রদান করে, ঠিক আছে? তো এটাকে আমি বলতেছি হচ্ছে অপারেটর। সিমিলারলি আমরা যখন বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটা পড়বো, আমাদের এক ধরনের নতুন অপারেটরের সাহায্য নিতে হবে, বিন্যাস ও সমাবেশ। এবং এই অপারেটরটা তোমরা পরিচিত, এই অপারেটরটার সাথে তোমরা পরিচিত। এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল অপারেটর। আমার মনে হয় সবাই এটা কম বেশি পড়ছো, ক্লাস 9-10 দ্বিপদী বিস্তৃতি করার সময় এটা পড়ার কথা। ফ্যাক্টোরিয়াল অপারেটরটা হচ্ছে কি আমাদের বিন্যাস সমাবেশ চ্যাপ্টারের অনেক প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ইউজ করব আমরা, ঠিক আছে? তাহলে আমাদের এই চ্যাপ্টারের জন্য আমাদের ইম্পর্টেন্ট একটা অপারেটর কি, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল অপারেটর। ফ্যাক্টোরিয়াল অপারেটরটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এই চিহ্ন দিয়ে, অথবা আমরা এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি। ধরো কোন একটা জিনিস সংখ্যার সাথে তুমি চাইলে 2 এর পরে যদি এক্সক্লেমেটরি একটা সাইন দাও, এটা দিয়ে বুঝে 2 ফ্যাক্টোরিয়াল, অথবা এরকম একটা সাইনের ভেতরে যদি তুমি 2 কে রাখো, ঠিক আছে, তাহলে সেটাও হচ্ছে তোমার বুঝায় হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এভাবে হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল অপারেটরটাকে ডিনোট করি। আচ্ছা, এবার আসো ফ্যাক্টোরিয়াল অপারেটরের কাজটা একটু বোঝার চেষ্টা করি। ধরো 5 ফ্যাক্টোরিয়াল কোথাও আমি লিখলাম, তোমরা 9-10 ফ্যাক্টোরিয়াল অপারেটর ইউজ দেখে আসার কথা। তোমরা কি বলতে পারবো 5 ফ্যাক্টোরিয়ালকে আসলে আমরা কিভাবে লিখি? আমি যদি ফ্যাক্টোরিয়াল অপারেটরটা বাদ দিতে চাই, মানে এই ফ্যাক্টোরিয়াল অপারেটরটা 5 এর সাথে যখন আসবে, সে 5 এর মধ্যে আসলে কি পরিবর্তন আনবে? এই রাইট হ্যান্ড সাইডে আমি কি লিখবো? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু মানে 1 পর্যন্ত আর কি। এক্স্যাক্টলি, ফ্যাক্টোরিয়াল অপারেটরটা বেসিক্যালি একদম 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত সবগুলোর গুণফলকে প্রকাশ করে। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 2 3 4 5, তাহলে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফল। এই গুণফলটাকে আমরা প্রকাশ করার জন্য আমরা একটা অপারেটরের সাহায্য নিই, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল লিখলাম, এর মানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। আবার ধরো 10 লিখলাম, এই 10 ফ্যাক্টোরিয়ালকে কিন্তু আমি চাইলে এরকম লিখতে পারি না, 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল, এটাও কিন্তু লেখা যায়, তাই না? তার মানে কোন একটা n ফ্যাক্টোরিয়াল যদি কোন একটা সংখ্যা হয়, সেটাকে কিন্তু চাইলে তুমি লিখতে পারবে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এভাবেও কিন্তু চাইলে n ফ্যাক্টোরিয়ালকে লেখা যায়। কারণ দেখো তুমি 10 ইন্টু 9 তো লিখলে, 9 ফ্যাক্টোরিয়াল লিখবে, 9 ফ্যাক্টোরিয়ালকে যদি আবার ভাঙাও, আবার লিখতে পারবো হচ্ছে কি 9 ইন্টু 8 ইন্টু, তার মানে আলটিমেটলি 10 ফ্যাক্টোরিয়াল যেই কথা, 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল কিন্তু একই কথা। তার মানে n ফ্যাক্টোরিয়াল যেই কথা, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কিন্তু একই কথা। এই জিনিসগুলোর সাথে একটু তোমাদের পরিচয় করা রাখতেছে। প্রবলেম সলভিং এর ক্ষেত্রে দেখবা যে ঘুটাট করে দরকার হচ্ছে একটা সময়। আচ্ছা, এইবার এবার একটা মজার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 থেকে শুরু করে 1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফল, তাই তো? তাহলে 2 ইন্টু 1, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু আসবে 2। আবার ধরো 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটার ভ্যালু কত আসবে? 3 থেকে শুরু করে 1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফল, মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, মানে হচ্ছে 6। আচ্ছা, 1 ফ্যাক্টোরিয়াল মান কত? মানে 1 থেকে শুরু করে 1 এর গুণফল, তাহলে 1। আচ্ছা, 1 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1। আচ্ছা, বলতে পারবা 0 ফ্যাক্টোরিয়াল মান কত? 1। এক্স্যাক্টলি, 0 ফ্যাক্টোরিয়াল মানও কিন্তু 1। তো আমি এক্স্যাক্টলি তোমাদেরকে এটার ব্যাখ্যাটা বুঝাতে পারবো না। আচ্ছা ভাইয়া, আপনি তো বলতেছেন কোন একটা সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত তাদের সবার গুণফলটাকে আমরা বলতেছি ফ্যাক্টোরিয়াল, বাট 0 থেকে
থেকে আর 1 পর্যন্ত কিভাবে আমি যাব বা গুণফলটা কিভাবে কাজ করবে আমি ওই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারবো না, বাট আমি তোমাদেরকে ম্যাথমেটিক্যালি জিনিসটা প্রমাণ দেখাতে পারবো। আমি নিজে ওই জিনিসটা চিন্তা করছি, আমি আসলে কোনো কিছু ফাইন্ড আউট করতে পারিনি যে জিরো ফ্যাক্টর কেন 1 হয়। আচ্ছা, তো কেন তবে ম্যাথমেটিক্যাল তার একটা ব্যাখ্যা আমি জানি। তো ম্যাথমেটিক্যালি জিনিসটা দেখাই, যেমন তোমরা একটু আগে মাত্র দেখাইলাম যে এন ফ্যাক্টোরিয়ালকে চাইলে আমরা লিখতে পারি এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তোমরা যদি এই ফর্মুলার মধ্যে n ইজ ইকুয়াল টু 1 বসাও, এই ফর্মুলার মধ্যে যদি তোমরা n ইজ ইকুয়াল টু 1 বসাও, তো তুমি লেফট হ্যান্ড সাইডে পাবা 1 ফ্যাক্টোরিয়াল, রাইট হ্যান্ড সাইডে পাবা 1 ইন্টু 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হিসেবে তুমি লেফট হ্যান্ড সাইডে বসাতে পারো 1, রাইট হ্যান্ড সাইডে 1 ইন্টু 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। এরপরের লাইনে তুমি লিখতে পারো 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1। তার মানে এটা ম্যাথমেটিক্যালি জিনিসটা দেখানো সম্ভব যে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1। বাট আদৌ কেন আসলে 0 ফ্যাক্টোরিয়াল 1 কিভাবে হয়, হ্যাঁ, এই ব্যাখ্যাটা আমি ভালোভাবে জানি না। এটা কি লজিক্যালি ধরে নেওয়া হয়? লজিক্যালি এটার ব্যাখ্যা থাকতে পারে, এটা আমার মানে কারণ এই যে হ্যাঁ বলো। ইকুয়েশন ছিল না a ইকুয়াল টু b হলে 1 প্লাস 1 ইকুয়াল টু 1, এই টাইপের ম্যাথ লাগবে। a ইজ ইকুয়াল টু b হলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তুমি কি বলতেছো। এটা তো একটা লজিক্যাল এরর, a ইজ ইকুয়াল টু b মানে 2 ইজ ইকুয়াল টু 1 যে প্রমাণ করে এগুলা হ্যাঁ ভাইয়া। না, ওগুলো তো এরর। বাট 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 এটা কোনো এরর না, এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা আমি মানে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা জানি যে ম্যাথমেটিক্যালি জিনিসটা এরকম এভাবে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1। বাট মানে ওই যে একটা ফিল করা যে কিভাবে আসলে 0 ফ্যাক্টোরিয়াল 1 মানে ওই জিনিসটা আমি নিজে আর কি এখন পর্যন্ত বের করতে পারিনি। বাট আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ চেষ্টা করব নেটের সার্চ করে তোমাদের সাথে শেয়ার করা, ঠিক আছে। মানে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, তোমরা কি বলতে পারবা ফ্যাক্টোরিয়ালের ভিতরে নেগেটিভ কোনো সংখ্যা হয় কিনা? ধরো সামথিং ফ্যাক্টোরিয়াল অথবা এরকম ফ্যাক্টোরিয়াল, এর ভিতরে কি আমি নেগেটিভ কোনো সংখ্যা বসাইতে পারবো? ধরো -1 ফ্যাক্টোরিয়ালে কোনো ভ্যালু আছে? না মনে হয়। হ্যাঁ, এটা বের বের করা যাবে না। -1 ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা চলো আমরা একটু চেক করি যে আমাদের ফর্মুলা দিয়ে। ফর্মুলাটা আছে না যে n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। একটা কাজ করি, এই n এর জায়গায় n ইজ ইকুয়াল টু এবার আমরা 0 বসাই, n ইজ ইকুয়াল টু 0 বসাই। চলো যদি 0 পুট করি তাহলে আসবে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 0 ইনটু 0 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাই এইবার যদি আমরা এই 0টাকে নিচে নিয়ে আসি, 0 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, 1 ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু 0 মাইনাস 1 মানে হচ্ছে -1 ফ্যাক্টোরিয়াল। তার মানে -1 এর ভ্যালু কত আসলো? 1/0। এবং তোমরা এটা ভালোভাবেই জানো যে 1/0 এর মানটা আসলে কত হয়। 1/0 এর কিন্তু কোনো এক্সাক্ট মান না, ইনফিনিটি মানে এটা অসংজ্ঞায়িত আর কি। ইনফিনিটি আমরা এটাকে যদিও প্রকাশ করি, বাট এটাকে আসলে ইনফিনিটি বলাটাও কিছুটা মানে এরর থাকে, ফ্যালাসি থাকে। এটা অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড, ডেফিনিশনকে ভায়োলেট করে এটা, ঠিক আছে। তাহলে -1 ফ্যাক্টোরিয়াল, তাহলে নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়ালে কোনো ভ্যালু থাকে না। ওকে, আমি এখনো বিন্যাসে ঢুকি নাই, জাস্ট তোমাদেরকে ফ্যাক্টোরিয়াল রিলেটেড কিছু কথাবার্তা বললাম। ফ্যাক্টোরিয়াল থেকে তোমাদের অনেক সময় সংখ্যা তত্ত্ব থেকে কিছু মজা মজা প্রশ্ন আসে। ইভেন যারা হচ্ছে ধরো অলিম্পিয়াড করো বা এই জাতীয় প্রবলেম সলভ করতে পছন্দ করো, তারা হয়তো এই জাতীয় প্রবলেম দেখছো আগে। তো সেটা বোঝানোর জন্য আসো ফ্যাক্টোরিয়ালের একটা বৈশিষ্ট্য দেখি। ফ্যাক্টোরিয়াল না, ইভেন যে কোনো সংখ্যারই বৈশিষ্ট্য এটা। ধরো আমি একটা সংখ্যা নিলাম, 8 ফ্যাক্টোরিয়াল নিলাম। 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা আসলে কি লিখবো? 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 8 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে লিখলাম। আচ্ছা, তো এইটাকে আমি কিছু একটা করবো। দেখো, যেমন 8 কে আমরা কি লিখতে পারি? 8 কে আমরা কিন্তু লিখতে পারি 2 কিউব, 7 থাকলো 7 এর মতো। 6 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 3, 5 5 এর মতো থাকলো। 4 কে কিন্তু লিখতে পারি 2 ইন্টু 2, 3 থাকলো 3 এর মতো, আর 2 থাকলো 2 এর মতো। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো তো, এখানে 2 আছে কয়টা? এখানে আছে 2 কিউব, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2। দেখো টোটাল 2 আছে হচ্ছে, দেখো তো 4টা আর 3টা 7টা। তাহলে আমি লিখতে পারি একসাথে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 ইন্টু এরপর 7, আচ্ছা 3 বাদ গেছে, ক্রম আকারে লিখি তো ভালো হবে। 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা 3 স্কয়ার আছে তাই না? 3 স্কয়ার, 3 স্কয়ার 5 টু দি পাওয়ার 1 ইন্টু 7 টু দি পাওয়ার 1। আচ্ছা দেখো তো 8 ফ্যাক্টোরিয়ালকে আমি কিছু সংখ্যার পাওয়ার আকারে লিখলাম। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, এই সংখ্যাগুলো আসলে কেমন সংখ্যা? প্রত্যেকটা সংখ্যার বৈশিষ্ট্য কেমন? বলতে পারবা? এই প্রত্যেকটা সংখ্যার মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে। মৌলিক সংখ্যা। এক্স্যাক্টলি, এটা হচ্ছে প্রাইম বা মৌলিক সংখ্যা। এটা হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার।
তাহলে একটা তোমাদের একটা রুলস বলি, সেটা হচ্ছে যে যে কোনো সংখ্যা তুমি যত বড় সংখ্যাই নাও, তোমরা চেষ্টা করে দেখতে পারো, জোড় সংখ্যা নাও বেজোড় সংখ্যা নাও, প্রত্যেকটা সংখ্যাকেই মৌলিক সংখ্যার গুণ আকারে লেখা যায়, প্রাইম ফ্যাক্টরাইজ করা যায়, এটাকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রত্যেকটা সংখ্যাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করা যায়, ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যাকে। তার মানে তুমি যে কোনো ফ্যাক্টোরিয়াল সংখ্যাও যদি নাও, সেটাকেও কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশন করা যায়। তাহলে এখন এই জিনিসটা জেনে আসলে আমার কি লাভ? আমি তোমাদের একটা প্রবলেম দেখাই, কিছু প্রবলেম আসে অনেক সময়, ভর্তি পরীক্ষা আছে বা ইয়াতে আছে। যেমন ধরো, এটা তো বুঝতে পারছো যে কোনো সংখ্যাকে প্রাইম ফ্যাক্টরাইজ করা যায়, প্রাইমের মাধ্যমে বা মৌলিক সংখ্যার মাধ্যমে গুণফল আকারে লেখা যায়। যে কোনো সংখ্যা নাও তুমি, তুমি ধরো 8 নিলা, 8কে তুমি লেখো 2 কিউব, 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 2 এর মাধ্যমে লিখলা। তুমি মনে করো 15 নিলা, 15কে লিখতে পারবা 3 × 5। দেখো 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তুমি যে কোনো সংখ্যা নাও, জোড় বিজোড় যেমনই নাও, সেটাকে তুমি কিন্তু মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা আমি কেন করলাম দেখো, এটা কিছু প্রবলেম আসে অনেক সময় অ্যাডমিশনে। বলবে তোমাকে 8 ফ্যাক্টোরিয়াল দিয়ে বলবে এই 8 ফ্যাক্টোরিয়ালকে 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য। 8 ফ্যাক্টোরিয়ালটা 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য, এই জন্য আমি 8 ফ্যাক্টোরিয়াল মানটা বের করলাম। n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত? ঠিক আছে, বলছে যে 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল তো বিশাল একটা সংখ্যা আসবে, হ্যাঁ, 8 × 7 × 6 এটা গুণ করলে এখন বলছে এই সংখ্যাটাকে 2 টু দি পাওয়ার n আকৃতির কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। ভাগ বলতে কিন্তু নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে। তাহলে ভাগ যদি করা যায়, তাহলে এই n এর মানটা কত? ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্রশ্নের মধ্যে, এটা হচ্ছে চাওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস দেখো, ধরো আমি এখানে 12 বলতে খুব ছোট একটা সংখ্যা দিলাম 12। আমি যদি বলতাম যে 12 কে 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য, তাহলে n এর সর্বোচ্চ মান কত? এটা কিন্তু তুমি চাইলে খুব সহজেই বের করতে পারবা। কিভাবে? তুমি দেখো তো, 12 কে কি 2 দিয়ে ভাগ করা যায়? যায়। তাহলে 12 এর ভ্যালু আছে 6। দেখো তো 12 কে কি 2 স্কয়ার দিয়ে ভাগ করা যায়? 2 স্কয়ারের ভ্যালু কত? 2 স্কয়ার মানে হচ্ছে 4, আমি 12 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 3। হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, 12 কে কি 2 কিউব দিয়ে ভাগ করা যায়? না, আর কিন্তু যায় না। এবং 2 টু দি পাওয়ার 4 তো 12 এর চেয়ে বড়ই হয়ে যায়, বড় সংখ্যা দিয়ে তো নিশ্চিত বিভাজ্য হয় না। তার মানে আমি যদি বলি 12 কে 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য, তাহলে n এর সর্বোচ্চ মান কত? তোমাদের অ্যানসার কত হবে? n এর সর্বোচ্চ মান কত হবে? 2 n এর সর্বোচ্চ মান কিন্তু 2 হবে, কারণ 12 কে তুমি সর্বোচ্চ 2 স্কয়ার দিয়ে ভাগ করতে পারবা, এরপরে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না। এখন সেটা আমরা আসলে কিভাবে বের করব? খুবই সহজ, তুমি একটা কাজ করো, 12 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করো। 12 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কি হবে? 2 × 3। দেখো তো, তাহলে দেখো তো, 2 × 2 = 4, 4 × 3 = 12, তাহলে 2 স্কয়ার × 3। তার মানে তুমি তোর প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে সর্বোচ্চ যে সংখ্যাগুলো পাবা, সেই সংখ্যা দিয়ে তুমি আসলে ভাগ করতে পারবা। তাহলে তুমি সর্বোচ্চ 12 কে 2 স্কয়ার দিয়ে ভাগ করতে পারবা, আর 3 টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ করতে পারবা। আচ্ছা, এখন এবার আমরা চলো 8 ফ্যাক্টোরিয়ালের প্রশ্নে যাই। এবার বলো তো, 8 ফ্যাক্টোরিয়ালের প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 7, 3 স্কয়ার, 5 টু দি পাওয়ার 1, 7 টু দি পাওয়ার 1। হ্যাঁ, আমি যদি বলি 8 ফ্যাক্টোরিয়ালকে 2 টু দি পাওয়ার n জাতীয় কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে n এর বলো তো সর্বোচ্চ মানটা কত হবে? 7। 7 এক্স্যাক্টলি, ভেরি গুড। n এর মান কিন্তু হবে 7। তুমি কিন্তু 2 টু দি পাওয়ার 7 হচ্ছে বড় একটা সংখ্যা নাও, তুমি 2 টু দি পাওয়ার 8 নাও, দেখবা যে ভাগ করলে ভগ্নাংশ চলে আসতেছে, আর তুমি নিঃশেষে বিভাজ্য করতে পারবা না, তোমার আর নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে n এর সর্বোচ্চ মান হবে 7। কিন্তু ঝামেলা হচ্ছে তুমি এই প্রবলেমটা নালে এভাবে করতে পারবা। তুমি নালে তোমাকে কনসেপ্টটা আমি বলে দিলাম যে ঠিক আছে, যে কোনো একটা সংখ্যা দিলে ওই সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন করবা, মৌলিক সংখ্যার মাধ্যমে তাকে লিখবা, তারপর তুমি দেখবা যে কি সর্বোচ্চ তার পাওয়ার কত, তাহলে ঠিক n এর মানটা সর্বোচ্চ অত হবে। ভাইয়া, কিন্তু হ্যাঁ বলো। বিডিএর মধ্যে এরকম একটা ম্যাথ ছিল, কিন্তু অনেক বড় সংখ্যা ছিল, তখন কি করব? এক্স্যাক্টলি, আমি তোমাকে ওই প্রবলেমটাই দেখাচ্ছি। আমি আজকে কি, যেহেতু এই চ্যাপ্টারটা তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য নাই, আমি আমার টার্গেট হচ্ছে এটা অ্যাডমিশনের জন্য তোমাদের ক্লিয়ার করে দেবো। কারণ কি শুধু শুধু এখানে বোর্ড পরীক্ষার স্টাইলে পড়ার কোনো লাভ নাই। এই চ্যাপ্টারটা অ্যাডমিশন বেস পড়ালেখা করাইলে আমার মনে বেশি ভালো, কারণ আমি তোমাদের আগে চ্যাপ্টারগুলো মেইনলি আমি বোর্ড প্লাস অ্যাডমিশন, হালকা অ্যাডমিশনের কিছু আনছি, বাট এটা আমি চেষ্টা করবো মোটামুটি অ্যাডমিশনে যেভাবে আমি শিখছিলাম পুরো অ্যাডমিশনের স্টাইলে পড়ানো। আচ্ছা, এখন ধরো 8 ফ্যাক্টোরিয়ালের প্রবলেমটাই এইবার আমি একটু ডিফারেন্ট ভাবে করবো। কারণ তোমরা একটা জিনিস বুঝতে পারতেছো, একটা বড় একটা সংখ্যা যদি দিয়ে দেয়, বড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল যদি দিয়ে দেয়, তখন তোমার জন্য n এর মানটা বের করা অনেক টাইম কনজিউমিং হবে, তোমার এক্সামে এত টাইম ওয়েস্ট করার কোনো সুযোগ নেই।
তোমাকে এখন আমি 8 ফ্যাক্টোরিয়ালটাই বুঝাই, তুমি বড় সংখ্যাগুলো তুমি নিজে করবা। এখন বললো 8 ফ্যাক্টোরিয়ালকে 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য, আগের প্রশ্নটাই n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান বের করতে বলছে। সেম প্রবলেম, আবার একই প্রবলেম দিলাম, বাট এই প্রবলেমটা এবার আমরা এই ট্রেডিশনাল ওয়েটা করব না, ওইটা জাস্ট বুঝাইছি তোমাদের কনসেপ্টের জন্য। এবার আসো এটাকে একটু অন্য কনসেপ্টে করি। সেটা বোঝার জন্য চলো দুটো ফাংশন সম্পর্কে জানি। একটা হচ্ছে ফ্লোর ফাংশন, একটা হচ্ছে সিলিং ফাংশন। ফ্লোর বলতে তো নিচের কিছু বোঝায় না, যে নিচে আমরা যে যে জায়গায় পা রাখি সেটা ফ্লোর। সিলিং হচ্ছে হচ্ছে আমাদের যেই তোমরা যে ফ্ল্যাটের মধ্যে থাকো, ফ্ল্যাটের উপরে যে ইয়াটা থাকে ওটা তো সিলিং, তাই না? সো এটা যদি বুঝো তাহলে ফাংশনের ধর্মটাও বুঝতে পারবে। আমি তোমাদের দুইটা সংখ্যা লিখি, 5.3 এরকম একটা চিহ্ন দিলাম, আবার 5.3 দিয়ে এই উপরের দিকে একটা চিহ্ন দিলাম, ঠিক আছে? আচ্ছা, ফ্লোর ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন, এর ভিতরে যদি তুমি কোন একটা ভ্যালু, কোন একটা সংখ্যা রাখো, সে কি করবে, ওই সংখ্যার সবচেয়ে কাছের যেই ছোট পূর্ণ সংখ্যা থাকে সেইটা তোমাকে আউটপুট হিসেবে দিবে। এবং সিলিং ফাংশন হচ্ছে তুমি যদি তার মধ্যে কোনো একটা সংখ্যা রাখো, সে তার সবচেয়ে কাছাকাছি যেই বড় পূর্ণ সংখ্যাটা আছে সেটা দিবে। এখন 5.3 তার কাছের পূর্ণ সংখ্যা কি কি আছে? তার কাছের পূর্ণ সংখ্যা আছে 5.3 এর এক পাশে আছে আরেকটা পূর্ণ সংখ্যা। তাহলে 5.3 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা আছে দুইটা, একটা 5 আর একটা হচ্ছে 6। তাহলে বলো তো 5.3 এর ফ্লোর মানটা কত হবে? 5 5 হবে, কারণ এটা হচ্ছে ছোট পূর্ণ সংখ্যা। ফ্লোরের ফাংশনের কাজ হচ্ছে নিচের দিকের সংখ্যাটা বের করা। আর 5.3 এর বলো তো সিলিং মানটা কত হবে? 6 6। তবে 5 এর ফ্লোর ফাংশন কিন্তু আর 5 এর সিলিং ফাংশন কিন্তু সেম। তুমি যদি 5 বসাও, 5 বসায় বলো 5 এর ফ্লোর ফাংশন কত, তাহলে 5 ই আসবে। আর যদি 5 বসায় বলো 5 এর সিলিং ফাংশন কত, 5 ই আসবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু কোনো তফাৎ নেই। আচ্ছা, এবার তাহলে তোমাদের কেন ফ্লোর ফাংশন শিখলাম শুধু শুধু? আচ্ছা, ফ্লোর ফাংশনটা শিখলাম তো ফ্লোর ফাংশনের কনসেপ্ট দিয়ে এই প্রবলেমটা করা যায়, ঠিক আছে? ফ্লোর ফাংশনের কনসেপ্ট দিয়ে কিভাবে করে সেটা একটু দেখাই। তোমাকে কি বলছে, 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান বের করতে বলছে। তুমি জাস্ট কি করবা, এই ফ্যাক্টোরিয়ালের ভিতরে সংখ্যাটা কত, 8 নিবা। 8 নেওয়ার পরে 8 কে তুমি একবার 2 দিয়ে ভাগ করবা, তার ফ্লোর মান নিবা। তারপরে 8 কে তুমি আবার 2 স্কয়ার দিয়ে ভাগ করবা, তার ফ্লোর মান দিবা। এরপর তুমি দেখবা 2 কিউব দিয়ে কি ভাগ করা যায় কিনা। হ্যাঁ, 2 কিউব দিয়েও 8 কে ভাগ করা যায়। তাহলে তুমি 2 কিউব নিবা, তার ফ্লোর মানটা দিবা। এবার দেখো 8 কে যখন আমি 2 দিয়ে ভাগ করতেছি আমার অ্যান্সার আসতেছে 4। 4 এর ফ্লোর মান কিন্তু 4ই। 8 কে যখন 2 স্কয়ার দিয়ে ভাগ করতেছি, মানে 4 দিয়ে ভাগ করছি, তখন 2 আসতেছে, 2 এর ফ্লোর মান কিন্তু 2ই। 8 কে যখন 2 কিউব দিয়ে ভাগ করতেছি আসছে 1। 4 + 2 + 1 = 7। তাহলে আমি পেয়ে গেলাম n এর সর্বোচ্চ মান হচ্ছে 7। দেখো তো আগের প্রবলেমে দেখো তো প্রাইম ফ্যাক্টরাইজ যদি করতে তুমি তুমি আলটিমেটলি 2 টু দি পাওয়ার 7 এ কিন্তু পাইতো। তাহলে n এর সর্বোচ্চ মান কিন্তু 7ই হইতো। তাহলে আমরা পেয়ে গেলাম n এর সর্বোচ্চ মান হচ্ছে 7। এটা তো খুব ছোট একটা প্রবলেম ছিল। এবার চলো খুব বড় একটা প্রবলেম নেই। তার মানে ভাই পাওয়ারের মান 1 করে বাড়াইতে হবে এখানে। হ্যাঁ, পাওয়ারের মান যতক্ষণ পর্যন্ত তোমার পক্ষে সম্ভব বাড়ানো। এখন মনে করো 2 কিউবের চেয়ে বড় সংখ্যা কেন নিলাম না, 2 টু দি পাওয়ার 4 কেন নিলাম? 2 টু দি পাওয়ার 4 হলে তো 8 এর চেয়ে বড় সংখ্যা হয়ে যায়। 8 এর চেয়ে বড় সংখ্যা নেওয়া যাবে না, ঠিক আছে? এই জন্য হচ্ছে আর নেই। আচ্ছা, এবার চলো একটা বড় সংখ্যা নিয়ে দেখি। এখানে যদি 3 টু হ্যাঁ দি নিহাল পাওয়ার বলো। n থাকতো তাহলে কি নিচে আমরা 3 দিয়ে করতাম? হ্যাঁ, নিচে 3 দিয়ে করতাম। চলো এবার তাহলে ওই টাইপের একটা প্রবলেম নেই। 100 ফ্যাক্টোরিয়াল বিশাল একটা সংখ্যা হবে। 100 ফ্যাক্টোরিয়ালকে তুমি যদি প্রাইম ফ্যাক্টোরিয়াল করতে যাও, মানে মৌলিক সংখ্যার আকারে লিখতে যাও, অনেক তোমার টাইম চলে যাবে। তো বললাম, আমি তোমাকে বললাম যে 100 ফ্যাক্টোরিয়ালকে 5 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করা যায়। 5 টু দি পাওয়ার n আকৃতি কোন একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে n এর সর্বোচ্চ মান কত? n এর সর্বোচ্চ মান কত? তা তোমার টার্গেটটা কি? 100 লেখো, 100 কে 5 দিয়ে ভাগ করো, ফ্লোর মান নাও, যোগ 100 লেখো, 100 কে 5 স্কয়ার দিয়ে ভাগ করো, তারপর ফ্লোর মান নাও। আচ্ছা বলো তো আমার আর কিছু নেওয়ার দরকার আছে? আর কি নিতে পারো? 5 কিউব নিতে পারবো? না 125 হয়ে যায়। 125 5 কিউব কিন্তু নেওয়া যাবে না। তাহলে এবার দেখো 100 কে যখন 5 দিয়ে ভাগ করবো আসবে 25, সরি কি বলতেছি 20। আর 5 স্কয়ার দিয়ে যদি ভাগ দিই তাহলে আসবে 4। তার মানে আলটিমেটলি তুমি 100 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যাটাকে তুমি 5 টু দি পাওয়ার 24 এই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা, নিঃশেষে ভাগ করতে পারবা, বিভাজ্য করতে পারবা সর্বোচ্চ সংখ্যা দিয়ে। এরপর আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে?
তাহলে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল বা সংখ্যা তত্ত্বের একটা ছোটখাটো প্রবলেম। তোমরা নিজেরা এই প্রবলেমটা ট্রাই করো। 80 ফ্যাক্টোরিয়ালকে 3 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করলে n এর সর্বোচ্চ মান কত, এটা নিজেরাই ট্রাই করতে পারো চাইলে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের শেষ ফ্যাক্টোরিয়াল এই অপারেটর রিলেটেড কথাবার্তা শেষ। বিন্যাসে ঢুকিই নাই, এখন হচ্ছে বিন্যাসে ঢুকবো। ঠিক আছে, ভাইয়া এবার ভাগ আসো। করার পরে যদি দশমিক সংখ্যা আসে? হ্যাঁ, দশমিক আসে, তুমি যে ফ্লোর মান নিতেছি, এই জন্য আমি ফ্লোর ফাংশনটা ইউজ করতেছি, কারণ আমি জানি দশমিক আসবে। তো ইন কেস মনে করো তোমার কাছে চলে আসলো 25.3, তুমি তো ফ্লোর মান নিতেছো না, তুমি এখানে 25 বসাই দিবা, শেষ, এরকম হবে। ওটা ভুল। ওকে, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার আসো, বিন্যাসে ঢুকি। প্রথমে বোঝার চেষ্টা করি বিন্যাস জিনিস আসলে কি। অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে বুঝায় এভাবে বুঝাচ্ছি। এ বি সি তিনটা সংখ্যা নাও। এই তিনটা সংখ্যার বিন্যাস বলতে আসলে কি বোঝায় আমি আগে বিন্যাসটা করি, তারপরে তোমরা বুঝবা যে বিন্যাস বলতে আসলে কি বোঝায়। মানে এ বি সি তিনটা সংখ্যাকে আমি সাজাইতে পারবো কতভাবে সাজাইতে পারবো, সেটা হচ্ছে গিয়ে বিন্যাস। কিভাবে ব্যাপারটা হয় একবার দেখো তো। আমি এই তিনটা সংখ্যাকে আমি এ বি সি লিখতে পারি। আবার আমি চাইলে প্রথমে এ নিলাম, পরে সি নিলাম, এরপরে বি নিলাম, এভাবে এ সি বি লিখতে পারি। আবার প্রথম দুই কেসে প্রথমে এ নিলাম, পরে দুই কেসে প্রথমে বি নিব, বিএসসি লিখতে পারি, আবার বিসিএ লিখতে পারি। এরপরে আবার ধরো আমি প্রথমে সি নিলাম, তাহলে কি কি হবে, সিবিএ হইতে পারে, আবার সিএবি হইতে পারে, তাই না? সিএবি হইতে পারে। তাহলে দেখো তো তিনটা সংখ্যা, দেখো তো এ বি সি তিনটা তোমার কাছে বর্ণ ছিল। এই তিনটা বর্ণকে তুমি সাজাইছো। তিনটা বর্ণকে সাজানোর পরে তুমি কয়টা বিন্যাস পাইছো বলতো? 6টা বিন্যাস পাইছো। তাহলে তিনটা বর্ণকে সাজালে 6টা বিন্যাস পাওয়া যায়। কিন্তু একটা জিনিস দেখবা যে এইখানে যে তিনটা বর্ণ নিলাম, এই তিনটা বর্ণ কিন্তু ভিন্ন ভিন্ন তিনটা বর্ণ ছিল। এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে ভালোভাবে গেঁথে রাখো, ফর্মুলা প্যাচ লাগবে। তিনটা সংখ্যাকে নিলে আমি যখন সাজানোর পর 6টা অ্যান্সার পাচ্ছি। মানে তিনটা সংখ্যা নিয়ে যখন তুমি সাজানোর পর তুমি দেখবা 6টা বিন্যাস পাচ্ছ তুমি। কিন্তু যেই তিনটা সংখ্যা নিচ্ছ বা তিনটা বর্ণ নিচ্ছ, ওই তিনটা বর্ণকে কেমন হইতে হবে? ভিন্ন ভিন্ন তিনটা বর্ণ হইতে হবে। ভিন্ন ভিন্ন তিনটা বর্ণ যদি হয়, তখন যদি তুমি সাজাবা, তুমি 6টা টোটাল ভিন্ন ভিন্ন বিন্যাস পাবা। একটা হবে এবিসি, একটা হবে এসিবি, প্রত্যেকটা যে ভিন্ন বিন্যাসগুলো ভিন্ন। আমি ফর্মুলা যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে দেখো, তিনটা ভিন্ন ভিন্ন সংখ্যা নিলাম, রেজাল্ট পাইলাম 6। 6কে কি আমরা 3 ফ্যাক্টোরিয়াল আকারে প্রকাশ করতে পারি না? 3 ফ্যাক্টোরিয়ালের মান কিন্তু 6। আমি কিন্তু ফ্যাক্টোরিয়ালটা অলরেডি বুঝে আসছি। তিনটা ভিন্ন ভিন্ন বর্ণের বিন্যাস আমি রেজাল্ট পাইছিলাম 6। সেটাকে সহজভাবে প্রকাশ করার জন্য আমি কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। কথা বুঝতে পারছো? তাহলে এই কনসেপ্ট থেকে এবার আমরা বিন্যাসের প্রথম ফর্মুলাটা তোমাদের সামনে এবার দিতেছি। দেখো, এই ফর্মুলাটা মনে রাখবো। ফর্মুলা হচ্ছে n সংখ্যক, আমরা তো তিনটা নিলাম, পাইলাম 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্সার। প্রবলেম সলভিং এর আগে এই ফর্মুলাটা দেখাই নেই। প্রথম ফর্মুলাটা হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সবগুলোকে নিতেছি। আবার এখানে একটা ব্যাপার আছে কিন্তু, এবার এটা প্যাচ লাগলো না। আমি তিনটা বর্ণর মধ্যে থেকে তিনটা বর্ণ নিয়ে বিন্যাস করতেছি। এমন করি নাই যে এবিসি তিনটা বর্ণ আমাকে দেওয়া হয়েছিল, আমি এদের মধ্যে দুইটা দুইটা করে নিয়ে বিন্যাস করতেছি। একবার এবি নিলাম, আরেকবার বিএ নিলাম, আরেকবার বিসি নিলাম, আরেকবার সিএ নিলাম। না, দুইটা দুইটা করে নিয়ে নেই, কিন্তু আমি তিনটা বর্ণ দেওয়া হয়েছিল, আমি তিনটা বর্ণ নিয়ে বিন্যাসটা করতেছি। ঠিক আছে, তাহলে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সবগুলোকে নিয়ে সাজানো ব্যবস্থা সাজানো যাবে কত ভাবে? সাজানো যাবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল উপায়ে। n সংখ্যক ভিন্ন ভিন্ন দুইটা জায়গা, একটা হচ্ছে ভিন্ন ভিন্ন, আর একটা হচ্ছে সবগুলোকে নিয়ে সাজাচ্ছি। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবগুলোকে নিয়ে যদি আমি সাজানোর চেষ্টা করি, আমি পারবো n ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারবো। তোমাকে যদি বলে যে একটা সংখ্যা দিয়ে বললো, বলো তো এই সংখ্যা তুমি কতভাবে ওলটপালট করতে পারবা, তুমি তখন ডিরেক্ট বলতে পারবা। সংখ্যাটা দেখবা বা বর্ণগুলো দেখবা, দেখার পর তুমি ডিরেক্ট বলতে পারবা যে হ্যাঁ, এত ফ্যাক্টোরিয়াল উপায় তুমি সাজাইতে পারবা। ঠিক আছে, আর একজন হয়তো মানে গুনে গুনে দেখবে, আর তুমি হচ্ছে ম্যাথ জানো দেখে তুমি ডিরেক্ট বলে দিতে পারবে। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনোটির পুনরায় ব্যবহার হবে না, পুনরাবৃত্তি অ্যালাউড না। এটা আমি কি বুঝাইলাম? পুনরাবৃত্তি কিন্তু অ্যালাউ করতেছি না, এখানে অ্যালাউড না। ঠিক আছে, পুনরাবৃত্তি যখন অ্যালাউ করবা তখন ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে। পুনরাবৃত্তি বলতে আমি কি বুঝাচ্ছি, একটা দিন দেখো,
এই প্রবলেমটা একটু দেখো, এখানে আমি এ বি সি তিনটা থেকে পুনরাবৃত্তি যদি আমি নিতাম তখন ব্যাপারটা এমন হইতো, আমি চাইলে প্রথমে এ নিলাম, পরে আবার আমি এ নিলাম, পরে আবার আমি এ নিলাম, অর্থাৎ এ এ এ এরকম আমি নিতে পারতাম, অথবা এ এ বি এরকম আমি চাইলে নিতে পারতাম। বাট আমি বলতেছি কি এখানে পুনরাবৃত্তি সম্ভব না, আমরা পুনরাবৃত্তিকে কাউন্ট করতেছি না। পুনরাবৃত্তি কাউন্ট করতেছি না মানে হচ্ছে একবার যখন তুমি এ কে নিয়ে ফেলছো, পরের দুইটাকে তোমার বি আর সি দিয়ে পূরণ করতে হবে, অথবা প্রথমে যখন তুমি বি নিয়ে ফেলছো, পরের দুইটা ঘরকে তোমার এ আর সি দিয়ে পূরণ করতে হবে। তার মানে তুমি একবার বি নিলে ওই বিন্যাসের মধ্যে সেকেন্ড বার আর বি আসবে, ঠিক আছে? এটাই হচ্ছে যে পুনরাবৃত্তি। তার মানে পুনরাবৃত্তিকে আমি অ্যালাউ করতেছি না। এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সবগুলো কিনে সাজাইতে পারবো কত উপায়? এন ফ্যাক্টোরিয়াল উপায়। আশা করি এইটা বুঝতে পারছো, ক্লিয়ার তো? এইবার আরেকটা ফর্মুলা তোমাদের বলি, এই দুইটা ফর্মুলা বললে আমরা এই দুইটা ফর্মুলা রিলেটেড অনেকগুলো প্রবলেম করবো। আচ্ছা, ফর্মুলাটা হচ্ছে এমন যদি হয়, ফর্মুলাটা বোঝানোর আগে চলো একটা এক্সাম্পলের মাধ্যমে আগে বুঝাই। ধরো আমি এবার আমি তিনটা বিন্যাস নিলাম, এ এ এ বি। এ বি সি না নিয়ে আমি দুইটাকে একই টাইপের দুইটা বর্ণ নিলাম, একই টাইপের দুইটা বর্ণ নিলাম। এইবার আমার বিন্যাসটা কেমন হবে দেখো তো, আমি একটা উপায় সাজাতে পারি এ এ বি, এটা বলতে পারি। আচ্ছা, আবার বলতে পারি এ বি এ বলতে পারি, এটাও বলতে পারি। এরপর আর কি বলতে পারি বলতো? এ এ বি বললাম, এ বি এ বললাম। দেখো তো এরপরে কি বলা যায়? বি এ বি এ এ, এটা বলা যায়। আচ্ছা বলতো আর কোনোভাবে সাজাতে পারি কিনা, একটু চিন্তা করে দেখো তো, কোনোভাবে আর সাজানো সম্ভব কিনা। না ভাই, দেখো আর কিন্তু কোনোভাবে সাজানো কিন্তু কোনোভাবেই সম্ভব না। তুমি দেখো, তুমি এবার যদি এ কে আগে রাখো, মানে যেভাবে করো, আবার এই তিনটার মধ্যে কোনো না কোনো একটা মানে তোমার বিন্যাস চলে আসবে। তাহলে আমি তিনটা সংখ্যা থেকে আমি এবার বিন্যাস পাইলাম হচ্ছে তিনটা, কিন্তু এখানে কমন কয়টা আছে দেখো তো? কমন আছে হচ্ছে দুইটা। এই জিনিসটাকেই সহজভাবে বোঝানোর জন্য যেটা করে, সেটা ফর্মুলাটা যেভাবে ডিরাইভ করে সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আমি কি বুঝাইলাম তাই না? তোমরা নিজেরাই ধরতে পারছো। আমার এখানে প্রথমে আমি দেখবো কয়টা বর্ণ আছে বা ডিজিট আছে। আচ্ছা, তিনটা আছে। তিনটা থেকে কি তিনটা কি সাজাচ্ছি? আচ্ছা, তিনটাকে সাজাচ্ছি, তাহলে অ্যান্সার হবে 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এরপরে কোশ্চেন, তাদের মধ্যে কি কোনোটা কি কমন আছে কিনা? যেমন এখানে কমন আছে দুইটা, এ আর এ দুই জায়গায় আছে, দুইটা কমন। তাহলে যতটা কমন অত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার এই দুইটা ফর্মুলা। প্রথমে তুমি যদি কোনো কিছু কমন না পাও, তাহলে 3 ফ্যাক্টোরিয়ালে তোমার অ্যান্সার। যেমন প্রথম কেসটার কথা মনে করো, এ বি সি তিনটাই ছিল ডিফারেন্ট, এ এর সাথে বি আর সি এদের কোনো মিল নাই, বি এর সাথে এ আর সি এর মিল নাই, ঠিক আছে? এ বি সি তিনটা ভিন্ন ভিন্ন তিনটা বর্ণ, তখন অ্যান্সার আসছে 3 ফ্যাক্টোরিয়াল। বাট যখন বি এর পরিবর্তে এ নিয়ে নিলাম, তখন এ কিন্তু দুইবার চলে আসছে, রিপিট হয়ে গেছে। রিপিট হওয়ার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি আমাদের, এবার আমরা ফর্মুলাটা বলি। ফর্মুলাটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা, বিন্যাসের সেকেন্ড ফর্মুলা। এন সংখ্যক, এগুলো তোমরা একটু নোট করতে পারো চাইলে, এন সংখ্যক জিনিসের মধ্যে আর সংখ্যক জিনিস আছে আবার এক জাতীয়। এটা হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আর সংখ্যক জিনিস হচ্ছে এক জাতীয়। এন সংখ্যক এন সংখ্যক জিনিসের মধ্যে আর সংখ্যক জিনিস হচ্ছে এক জাতীয়, এবং বাকি সব হচ্ছে ভিন্ন ভিন্ন, বাকি সব হচ্ছে আবার ভিন্ন ভিন্ন। এই ধরনের কেস যদি থাকে, তখন মোট বিন্যাস হবে কয়টা? মোট বিন্যাস হবে টোটাল তো এন সংখ্যক জিনিস আছে, তাহলে এন ফ্যাক্টোরিয়াল বসাই দিবা। আচ্ছা, এক জাতীয় কয়টা আছে এটা খেয়াল করবে। এক জাতীয়, এটা খুব ইম্পর্টেন্ট লাইন এখানকার, এক জাতীয় কয়টা আছে? এক জাতীয় আর সংখ্যক আছে, তাহলে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিবা। আচ্ছা বলো তো এই দুইটা ফর্মুলা বুঝছো কিনা? এই দুইটা ফর্মুলা বুঝলে তোমাদের বোর্ড পরীক্ষায় আসা অনেকগুলো ইম্পর্টেন্ট প্রবলেম দেখবা যে এই টাইপ থেকে চলে আসে, এমসিকিউ গুলো এখান থেকে চলে আসে। হ্যাঁ, এবং আমরা এখান থেকে অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবো। বলো তো এই দুইটা প্রবলেম বুঝছো কিনা? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এইবার চলো, এবার তোমাদের কাজ হচ্ছে তোমাদের প্রত্যেকের নিজেদের নামটা একবার দেখা। এক একজনের নাম কি, যেমন আমি আমার নামটা লিখি, আকিল লিখলাম, ঠিক আছে? এখন আমি যদি ধরো আমাকে যদি কেউ প্রশ্ন করতো যে তোমার এই নামটা তুমি কত ভাবে সাজাইতে পারবে, মানে কেমন হইতে পারে? একটা হচ্ছে আকিল, তো একটা হইতে পারে, অথবা কে কে যদি আঁকে নিয়ে এরকম দিতে পারতাম, ঠিক আছে? এরপরে কত ভাবে হইতে পারে? কে এল আই এ, এভাবে হইতে পারে, বিভিন্ন ভাবে সাজাইতে পারি না? আমি কি এভাবে সাজায় দেখবো না? সাজায় তো দেখবো না, ফর্মুলা দিয়ে ডিরেক্ট করে ফেলবো, ঠিক আছে?
আমাকে বললো আকিল এই নামটাকে তুমি কতভাবে সাজাইতে পারো, এই শব্দগুলোকে, এই বর্ণগুলোকে তুমি কতভাবে সাজাইতে পারবে, ঠিক আছে, শব্দগুলোকে। তাহলে আমি যেটা করব, আমি এখানে দেখবো প্রথমে এখানে বর্ণ আছে কয়টা। আচ্ছা, বর্ণ আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা, অ্যান্সার হবে 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, কোনোটা কি কমন আছে? কোনোটাই কমন নাই, তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখানে এবার চলো তোমাদের এখানের মধ্যে এমন কারোর নাম নেই যার মধ্যে কমন আছে। আচ্ছা, কমন যেমন ধরো মেহেদি, মেহেদি নামটা দেখো, এই নামটার ক্ষেত্রে প্রথমে দেখবে বর্ণ কয়টা আছে, একটা। আমি তোমাকে বললাম যে এই শব্দটা মেহেদি, এই শব্দটাকে তুমি কতভাবে সাজাইতে পারবে, কতভাবে এই মেহেদি শব্দটাকে সাজাইতে পারবে। তা প্রথমে দেখি বর্ণ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা বর্ণ আছে, বসে যাবে 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, কমন কি আছে? হ্যাঁ, কমন আছে হচ্ছে 2টা ই কিন্তু কমন, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিবা, শেষ। তাহলে এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। তাহলে এখন যদি আমি তোমাকে যে কোনো ধরনের শব্দই দিই, তুমি কিন্তু ওই শব্দটাকে সাজাইতে পারবে, সাজানো কিন্তু তুমি শিখে গেছো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এবার একটা বোর্ড পরীক্ষার অনেক বারবার আসা একটা প্রবলেম দেই, দেখো তো এটা করতে পারো কিনা। সবাই আমাকে অ্যান্সারটা একটু জানাও। রাজশাহী শব্দটিকে সাজানোর ব্যবস্থা, বরিশাল শব্দটিকে সাজানোর ব্যবস্থার কত গুণ? বরিশাল শব্দটিকে সাজানোর ব্যবস্থার কত গুণ? তো প্রথমে তোমরা রাজশাহী শব্দটাকে সাজাও, অ্যান্সার কত আসে দেখো, তারপর বরিশাল শব্দটাকে সাজাও, তারপরে রাজশাহী শব্দটাকে সাজানো ডিভাইডেড বাই বরিশাল শব্দটাকে সাজানো, এটা ভাগ করো, দেখো তো কত গুণ আসে, কত গুণ আসে। একটু দ্রুত ক্যালকুলেটর করতে পারবা খুব সহজে, আমাকে একটু অ্যান্সারটা বলবা যে তোমাদের অ্যান্সার কত আসে। বিন্যাসের অঙ্কগুলো খুব এক লাইনের হয়, বাট কনসেপ্ট না বুঝলে ভুল করার সম্ভাবনা অনেক বেশি। স্যার যদি ভিন্ন ভিন্ন সংখ্যা সেম হয় তখন? প্রত্যেকটা দিয়ে ভাগ দিতে থাকবা। মনে করো এক জাতীয় আছে হচ্ছে, ধরো এ আছে এক জাতীয় 2টা, বি আছে এক জাতীয় 2টা, তাহলে সংখ্যাটা মনে করো 8 ডিজিট, 8 বর্ণ বিশিষ্ট, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে করবা, ঠিক আছে। ভাইয়া 4 গুণ। এক্স্যাক্টলি, অ্যান্সার হবে 4 গুণ। তাহলে রাজশাহী শব্দটাকে তুমি বরিশাল শব্দের চেয়ে 4 গুণ বেশি উপায় সাজাইতে পারবে, কারণ রাজশাহী শব্দটার মধ্যে বর্ণ ডিজিট হচ্ছে বেশি, সেটাকে সাজাইলে বরিশাল শব্দের 4 গুণ বেশি উপায়ে তুমি এটাকে চাইলে ওলট পালট করতে পারবা, বিভিন্ন স্ট্রাকচারে তুমি সাজাইতে পারবা, ঠিক আছে। আশা করা যায় তোমরা বিন্যাস সংখ্যা থেকে বিন্যাসের একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে পারছো, ঠিক আছে। তাহলে এই দুটা ফর্মুলা। এবার আসো আমরা এবার প্রবলেমটাকে আরেকটু টুইস্ট করব। টুইস্ট করব কিভাবে? এবার আমি বললাম n সংখ্যক, আমার কাছে ভিন্ন ভিন্ন জিনিস আছে, সেটা নাহলে বুঝলাম n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, কিন্তু এবার আমি আর সবগুলোকে নিয়ে সাজাইতে চাচ্ছি না, আবার একটু ইয়া করি। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে এবার যেটা করতে চাচ্ছি, প্রতিবারে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস সাজানোর ব্যবস্থা, ফর্মুলাটা লিখে দিই। ব্যবস্থা হচ্ছে NPR, এটা হচ্ছে কি ফর্মুলা, ঠিক আছে। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে, এই যে একটা যে ভিন্ন ভিন্ন জিনিস, এরপর হচ্ছে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস সাজানোর ব্যবস্থা হচ্ছে NPR। আগের প্রবলেমগুলোর সাথে এটা পার্থক্যটা কোথায় সেটা বলি, তাহলে তোমরা ফর্মুলাটা ধরতে পারবে। আগে যেটা ছিল, আমি আমার নাম দিয়ে বলছিলাম যে আকিল নামটাকে কতভাবে সাজাইতে পারবা, সাজাও। তো এখানে ছিল 1 2 3 4, 4টা সংখ্যা ছিল, 4টা বর্ণ ছিল, 4 ফ্যাক্টোরিয়াল অ্যান্সার হয়েছে। এবার আমি সেম নাম দিয়ে বলতেছি আকিল সংখ্যা থেকে, আকিল এই নাম এই শব্দটা থেকে প্রতিবারে 3টা করে বর্ণ নিতে হবে। 4টা বর্ণ আছে, এবার আমি 4টা নিতে বলতেছি না, বুঝছো পার্থক্যটা? বুঝছো? আগের বার হচ্ছে আমি সবগুলা নিতে বলছিলাম, আগের বারটা ছিল কি পুরো শব্দটাকে সাজাইতে বলছিলাম, যতগুলা শব্দ আছে সবগুলারে সাজাও। এবার বলছি যতগুলা দিলাম তার সবগুলা দরকার নাই, তার মধ্যে থেকে তুমি 3টা করে নাও, বা 2টা করে নিয়ে কতভাবে সাজাইতে পারবে, এবার সাজাও তো দেখি। এবার তাহলে প্রশ্ন একটু ঘুরে দিলাম না, তাহলে তখন আসলে ফর্মুলাটা কি হবে? তখন হবে এখানে টোটাল বর্ণ আছে কয়টা? 4টা,
তার মধ্যে থেকে কয়টা নিয়ে সাজাইতে বলছে? 3টা নিয়ে সাজাইতে বলছে। অ্যান্সার হয়ে যাবে 4p3 হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে এবারে প্রবলেমটা হচ্ছে, এবার n সংখ্যক তোমাকে দেওয়া হবে, কিন্তু তোমাকে বলবে n সংখ্যক থেকে সবগুলাকে নিয়ে সাজাইতে বলবে না, বলবে r সংখ্যক, n সংখ্যক থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে বলবে সাজাও। তখন অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে npr। অ্যান্সার আসবে কি? npr। আচ্ছা, তো মাথায় রাখো, আমরা এই ফর্মুলা রিলেটেড প্রবলেম করব, তারা npr এর কথা বলি। npr এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, n সর্বদা r এর চেয়ে বড় হয়। npr এর ক্ষেত্রে কিন্তু এমন হতে পারে না যে 2p5, এটা কিন্তু হতে পারে, তবে ক্যালকুলেটরে কিন্তু p ফাংশনটা দেওয়া আছে, তোমরা যে কারো ক্যালকুলেটরের মধ্যে এটা ইউজ করতে পারবা। তোমরা দ্বিপদী বিস্তৃতি 9 এ করছো, ওখানে কিন্তু এটা ইউজ করে থাকার কথা। এই p ফাংশনটা কিন্তু তুমি যদি n এর মান যদি ছোট দাও আর p এর মান যদি r এর মান যদি বড় দাও, কাজ করবে না। ঠিক আছে, এটা এমসিকিউ তে আসতে পারে, জন্য বলে রাখলাম, যদিও বোর্ড পরীক্ষা হবে না, সো সরি বোর্ড পরীক্ষা থেকে তারপর এটা বাদ দিয়েছে, সো এমসিকিউর জন্য। সো আর n আর r এরা কিন্তু ধনাত্মক সংখ্যা হবে, এটা কিন্তু ধনাত্মক হবে। মানে তুমি এমন বলতে পারবা না যে -2p-3, এটা কিন্তু তুমি বলতে পারবা না। n আর r দুইজনে কিন্তু ধনাত্মক হওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এটা ছিল এই রিলেটেড দুইটা কথা। আর ফর্মুলাটার দিকে আবার একটু তাকাও। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রতিবার আমি r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে কতভাবে সাজাতে পারবো, সেটা হবে npr ফ্যাক্টোরিয়াল উপায়। আচ্ছা, এখন একটা প্রবলেম দিই, চলো। বোর্ড পরীক্ষায় প্রায় আসে ডটার। এই ডটার যে শব্দটা দিলাম, আমি বললাম যে এইখান থেকে প্রতিবারে 3টি ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে। ডটার থেকে 3টা নিবে, একবার মনে করে ডি এ ইউ নিলা, আরেকবার মনে করে ডি জি এইচ নিলা, এভাবে প্রতিবারে 3টা করে নিতে হবে। 3টা করে যদি নাও, তাহলে তুমি কতভাবে সাজাতে পারবে? তাহলে অ্যান্সার বলো তো কত হবে? আর কি ভুলে দেননি নাকি? আর বাদ যাবে। কোনটা? ও সরি, ভুলে দেই নাই। আরে ডটারের মান ভুলে। আচ্ছা, তাহলে ডটার, তাহলে এটা বলো তো অ্যান্সারটা কত হবে? ফর্মুলাটা দেখো, ফর্মুলা এনপিআর এর ফর্মুলাটা দেখো। টোটাল তোমার কাছে কয়টা বর্ণ আছে? 336। 336, ভেরি গুড। এটা হবে 8p3 বা 336 হবে তোমার অ্যান্সার। ওকে, তো এই ফর্মুলাটা আশা করি বুঝতে পারছো। এবার এই ফর্মুলার ম্যাথ কিন্তু জাস্ট এটা একটা দেখাইলাম। এই তোমাদের বিন্যাস চ্যাপ্টারে সব ম্যাথ বেসিক্যালি এই ফর্মুলা দিয়ে করতে হবে। এই সাধারণত বিন্যাস থেকে তোমার হচ্ছে যে সংখ্যক জিনিস তোমাকে দিবে, ওই সংখ্যক পুরোটা নিয়ে বলে না, বলে যে ওই তোমাকে সংখ্যা দিয়ে বলবে যে কি 10টা থেকে তুমি 3টা করে নিয়ে কতভাবে সাজাতে পারো, বা 10টা দিয়ে বলবে যে কি এখান থেকে তুমি 10টা বর্ণ দিয়ে বলবে এখান থেকে 3টা বর্ণ নিয়ে কতভাবে সাজাতে পারো, সবগুলা দিবে না। এই ফর্মুলাটা দিয়ে প্রচুর অঙ্ক করবো, টাইপ ওয়াইজ করবো অঙ্কগুলো একটু পরে। তার আগে আমি আরেকটা ফর্মুলা দেখাই। আরেকটা ফর্মুলা দেখালে মোটামুটি আজকের ক্লাসে আর বাইরে কোনো ফর্মুলা দেখানো হবে না। হ্যাঁ বলো ভাইয়া, এটা 8p3 বলতে উপরে 8 ফ্যাক্টোরিয়াল আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল বোঝাচ্ছে? আচ্ছা, 8p3 এই জিনিসটা ব্যাখ্যাটা আমি তোমাকে এর ক্লাসের মধ্যে একটু ডিটেইলস দিব আর কি। তোমরা আচ্ছা পি জিনিসের ব্যাখ্যাটা মনে হয় না হ্যাঁ? মানে ভাইয়া বলে আমার ওই যে আগের যে কনসেপ্টটা ছিল একটা দুইবার করে হ্যাঁ। আছে, ওইটার সাথে এটার পার্থক্যটা কি থাকলো? আর মানে ওখানে তো আমি দুইটা আছে দেখে দুইটা নিচে ফ্যাক্টোরিয়াল করলাম আর উপরে একটা, তাহলে এটা কি হলো বুঝলাম? আচ্ছা, আগের বারের ক্ষেত্রে যেটা ছিল, আগের বারের কনসেপ্টটা দেখো। আগের বারের ক্ষেত্রে প্রবলেমটা ছিল কি, আগের বার কিন্তু তোমাকে সবগুলা নিয়ে বিন্যাস করতে হয়েছিল। দেখো, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে তুমি এন সংখ্যক জিনিসেরই বিন্যাস করতেছো, বাট তার মধ্যে হচ্ছে আর সংখ্যক জিনিস হচ্ছে এক জাতি। মানে রাজশাহী শব্দটা ধরো, বরিশাল শব্দটা কয়টা বর্ণ ছিল? বরিশাল এখানে 1 2 3 4 5 6 7, এই 7টা আমি বলছি কি এমন শব্দ বানাইতে হবে যে শব্দগুলা এই 7টা বর্ণ বিশিষ্ট। তাহলে বরিশাল থেকে বরিশালটাও 7 বর্ণ বিশিষ্ট শব্দ, আবার 7 বর্ণ বিশিষ্ট শব্দ বানাইতে বলছি। তাহলে তোমাকে এখান থেকে 7 বর্ণ বিশিষ্ট শব্দ বানাইতে হবে, কিন্তু এর মধ্যে আবার আর সংখ্যক জিনিস হচ্ছে এক জাতীয়। এই আর ওই আর কিন্তু এক না, এখানে এক জাতীয় জিনিসগুলোকে আমি আর সংখ্যক বুঝাইছি। ঠিক আছে, আর তাহলে
এক জাতীয় জিনিস যদি তো আর সংখ্যক ছিল তাহলে আমরা টোটাল 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দুইটা ছিল এক জাতীয়, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল করছি, অ্যান্সার চলে আসছে। মানে যতগুলা বর্ণ বিশিষ্ট শব্দ ছিল ওই সবগুলা বর্ণ নিয়েই হচ্ছে তোমার বিন্যাসটা করতে হয়েছে। বাট এইবার যে টাইপটা আছে, হ্যাঁ বলো। যদি এক জাতীয় না থাকে তখন কি করব? তাহলে ওইটাই অ্যান্সার, ওই যে প্রথম ফর্মুলাটাই, তাহলে ওই এন ফ্যাক্টোরিয়াল হবে অ্যান্সার। এক জাতীয় থাকলেও আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিবা, আর না থাকলে ভাগ দেওয়ার দরকার নাই, এন ফ্যাক্টোরিয়াল অ্যান্সার হয়ে যাবে। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া পি এর মানটা কি হাতে ক্যালকুলেশন করা যায় না? হ্যাঁ হাতে ক্যালকুলেশন করা যায় তো, পি এর মানগুলো হাতে ক্যালকুলেশন করা যায়, এগুলো আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। এই যে পি আর সি একসাথে দেখাবো আর কি। সি একটা অপারেটর আছে, ওই সি অপারেটরটা কিভাবে কাজ করে এগুলো সব একসাথে দেখা দিব, ঠিক আছে? এগুলো ফ্যাক্টোরিয়াল দিয়েই করে আর কি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, এরকম আর কি, এরকম আসে। আচ্ছা সরি, এটা এনপি আর। বাট ওই যে এর যে ব্যাপারটা, ও যে প্রশ্নটা করছিল যে এনপি আর মানে তো হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, এরকম তো হচ্ছে, তাই না? তাহলে এটা তো হচ্ছে আগেরটার মতো হয়ে যাচ্ছে না অনেকটা, কিন্তু আগেরটার সাথে এটা এই জায়গায় মিলানো যাবে না, কারণ আগেরটার ক্ষেত্রে হচ্ছে এক জাতীয় ছিল, আর এখানে হচ্ছে এক জাতীয় ব্যাপার না, এখানে হচ্ছে যে কি আমার 10টা যদি সংখ্যা থাকে বা 10টা যদি বর্ণ থাকে, 10টা থেকে কয়টা নিয়ে বিন্যাস করতে বলছে, 10টা থেকে ধরলাম 3টা নিয়ে বিন্যাস করতে বলছে, তাহলে 10p3 হবে আমার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা এখানে প্রত্যেকটা বিন্যাসের ক্ষেত্রে ইভেন আমি আমার দুর্বলতা স্বীকার করতেছি, এখানে এই যে ফর্মুলাগুলো, প্রত্যেকটা ফর্মুলা ব্যাকগ্রাউন্ড আমি নিজে জানি না, ঠিক আছে? প্রত্যেকটা ফর্মুলা ব্যাকগ্রাউন্ড ডিটেলস আমি নিজেও জানি না, বাট ফর্মুলাগুলো দিয়ে কাজ করে, কিভাবে কাজ করে সেটা দেখাইতে পারবো, বাট ব্যাকগ্রাউন্ড জানি না যে কেন কাজ করে বা এই ফর্মুলাটা কেন, মানে এই অপারেটরটা কেন নিয়ে আসা হয়, ঠিক আছে? আচ্ছা এবার আসো, এবার একটা জিনিস দেখা, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে ফর্মুলা যাওয়ার আগে বাস্তবে একটা জিনিস দেখাই, যে এ বি সির কথা আবার একটু মনে করো। হ্যাঁ ধরো এ বি সি থেকে যদি আমি দুইটা দুইটা করে নিয়ে বিন্যাস করতে চাই, দুটি করে যদি দুটি নিয়ে যদি বিন্যাস করতে চাই, তাহলে কি হবে বলতো? কয়টা বিন্যাস করতে পারবো? এ বি সি থেকে দুইটা দুইটা করে বিন্যাস করতে চাচ্ছি, একবার নিব এ বি, একবার নিব বি এ নিতে পারি, আবার এসি নিতে পারি, সি এ নিতে পারি, আবার বিসি নিতে পারি, সিবি নিতে পারি। 1 2 3 4 5 6, অ্যান্সার হচ্ছে 6। আবার 6 কে তুমি চাইলে কিন্তু লিখতে পারো 3p2, 3p2 সরি কি বলতেছি, ভাইয়া ঠিকই আছে তিনটা তো? থেকে যে কোনো সংখ্যক বার ব্যবহারের ক্ষেত্রে মিললো না ও তো না, ভাইয়া। হ্যাঁ ভাইয়া কিন্তু মিলছে, ঠিক আছে। তিনটে আসে না। 3p2 না, 3p2 তো ঠিকই আছে, ভাইয়া অ্যান্সার তো ঠিক আছে। আমি ওই পি অপারেটরটা তোমাদের মনে একটু আগে ভুল বলছিলাম, আর পি অপারেটর একটু পরে দেখাচ্ছে, পি আর সি অপারেটর একসাথে দেখাচ্ছে, ঠিক আছে? 3p2 ভাইয়া ক্যালকুলেটর করে দেখো, 3p2 সেমই আসে। আমি বারবার সি ইউজ করতেছি ক্যালকুলেটর, আসলে পি হবে তো, ওই অপারেটর খেয়ালই করি নাই। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি তোমাকে একটু আগে সি এর ইউজটা মনে হয় পি দিয়ে বুঝাই দিচ্ছি। আচ্ছা যাই হোক, আচ্ছা তো ক্যালকুলেটরের মধ্যে তোমরা একটু 3p2 করবা, 3p2 করলে কিন্তু তোমরা 6ই পাবে আনসার, ঠিক আছে? তবে তিনটা থেকে দুইটা নিয়ে বিন্যাস হচ্ছে 6, এই যে দেখো 6টা পাইছি আমরা টোটাল, এই স্যার 6টা ভাইয়া বিন্যাস কিন্তু। হ্যাঁ বলো। স্যার পি আর সি এর মধ্যে পার্থক্য কি? পি আর সি এর মধ্যে পার্থক্যটা আমি সমাবেশ চ্যাপ্টারের মধ্যে একটু ডিটেইলস দেখাবো, একটু অ্যান্সারটা ভালোভাবে দিতে চাচ্ছি, ঠিক আছে? ভাইয়া একটু উপরে যাবেন। সি অপারেটরটা কাজে লাগে হচ্ছে সমাবেশ করার সময়, আর পি অপারেটরটা কাজে লাগে হচ্ছে বিন্যাস করার ক্ষেত্রে, ঠিক আছে? সি অপারেটরটা বাছাই করা, নির্বাচন করার ক্ষেত্রে কাজে লাগে, ওগুলো ডিটেইলস বলবো। আপাতত ফর্মুলাগুলো একটু মাথায় রেখে একটু আমার সাথে সাথে থাকো, ওকে? ভাইয়া আচ্ছা একটু উপরে গেলে। হ্যাঁ অবশ্যই। ভাইয়া। আচ্ছা ভাই সেটাই বলতেছিলাম আমি, মানে এখানে তো পি দিয়ে উপরে 3 ফ্যাক্টোরিয়াল নিচে 2 ফ্যাক্টোরিয়াল, এটা বোঝাচ্ছে না তাই না? না 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 তাহলে না, ওইটা বুঝাচ্ছে না, ওইটা বুঝাচ্ছে না। ওইটা হচ্ছে এটা আগের ক্ষেত্রে হচ্ছে কি এক জাতীয় যেগুলো থাকে সেগুলোকে আমরা ভাগ দিয়ে দিতাম ওরকম। 3p2 এটার 9 10 তো তোমাদের ছিল আর কি, এটা দেখাবো আমি ধরো শেষে। দেখছো? আচ্ছা আচ্ছা, 3p2 এর যে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা সেটা হচ্ছে কি 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এটা তোমাদের 9 10 ছিল আর কি। আর তুমি কত পাচ্ছ? 6। জি ভাইয়া 3 ফ্যাক্টোরিয়াল মানে এইভাবে 6 ঠিক। ডিভাইডেড বাই হচ্ছে 1 মানে হচ্ছে 6, ঠিক আছে? আর
সি অপারেটরটা এভাবে কাজ করে, ধরো এনসি আর লিখলা তাহলে এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে এনসিআর এর মিনিং, আর হচ্ছে এনপিআর এর মিনিং হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর সিআর এর ক্ষেত্রে একটা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে এক্সট্রা ভাগ দেওয়া লাগে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এবার আসলে প্রবলেমে আসি। তো আমরা তো আমাদের ফর্মুলাটা ভেরিফাই করতে পারলাম, এখানে আমরা দেখতেছি যে আসলে ঠিক আছে, আমাদের ফর্মুলাটা ঠিক আছে, যে 3টা থেকে 2টা করে নিয়ে বিন্যাস, যে আসলে যে 3p2 আসতেছে বা 6টা আসতেছে সেটা আমরা এখানে কনফার্ম হইলাম যে 3p2 যে আসলে আসতেছে। হ্যাঁ, তাহলে এটা আমরা বুঝলাম। এখন আরেকটা কাজ করি, যদি এমন হইতো যে আমি যদি এমন করতে পারতাম যে আমি এ কে 2বার নিতে পারতাম, তাহলে কি হইতো বলতো? এ এ হইতো না? আমি যদি পুনরাবৃত্তি করতে পারতাম, যদি এই জিনিসটা করা সম্ভব হইতো, যে পুনরাবৃত্তি করা সম্ভব হইতো, তাহলে আমার এই বিন্যাসগুলো তো থাকতোই, এই বিন্যাসের সাথে এক্সট্রা আরো কি কি বিন্যাস যোগ হইতো? এ এ, 3টা। বি বি, সি সি, তাহলে 3টা বিন্যাস যোগ হইতো না? তাহলে দেখো তো টোটাল কয়টা বিন্যাস হইছে? 9টা বিন্যাস হইছে না? তাহলে 3টা ভিন্ন ভিন্ন বর্ণ নিলাম, তার মধ্যে থেকে 2টা নিয়ে বিন্যাস করতে চাচ্ছি। যদি আমি পুনরাবৃত্তি করি, পুনরাবৃত্তি ছাড়া করি, তখন আসতেছে হচ্ছে 6টা, যেটার ফর্মুলা হচ্ছে এনপিআর। আচ্ছা, যদি আমি পুনরাবৃত্তি করি মানে 2বার নিতে পারবো, আমি এ কে 2বার নিতে পারবো, বি কে 2বার নিতে পারবো, সি কে 2বার নিতে পারবো, এই পুনরাবৃত্তিটাকে যদি আমি অ্যালাউ করি, তাহলে আমার আসতেছে হচ্ছে 9টা। এই জিনিসটা কি হচ্ছে, তোমাদের একটা ফর্মুলা দিয়ে লিখবে, এরকম লিখবে n টু দি পাওয়ার r। এই জিনিসটাকে হচ্ছে পুনরাবৃত্তি মূলক বিন্যাসের ফর্মুলা, তোমাদের বইয়ের মধ্যে তোমরা পাবা n টু দি পাওয়ার r। আর যদি পুনরাবৃত্তি না থাকে তখন হচ্ছে এনপিআর, আর পুনরাবৃত্তি থাকলে n টু দি পাওয়ার r, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই কথাটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ বলতেছি, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, 2টা কেসই বলতেছি, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রতিবারে আর সংখ্যক জিনিস যদি নাও, জিনিস সাজানোর ব্যবস্থা, n টু দি পাওয়ার r। এইবার একটু পার্থক্যটা করি, আগের ফর্মুলার সাথে এটা একটু পার্থক্য করি, আগের ফর্মুলাটাও একটু লিখি পাশাপাশি। প্রথমটা ভাই পুনরাবৃত্তি। প্রতিবারে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, দেখো তো এইবার গিয়ে তোমরা বুঝবা আর সংখ্যক ভিন্ন ভিন্ন নিলে অ্যান্সারটা হয়ে যাবে কত? এনপি আর। এবার একটা জিনিস দেখো, তুমি এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিলে অ্যান্সার হবে এন টু দি পাওয়ার আর। আর যদি আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নাও তাহলে অ্যান্সার হবে এনপিআর। এবার চলো এই এক্সাম্পলের দিকে যাই। দেখো 3টা সংখ্যা ছিল তোমার কাছে, 3টা বর্ণ ছিল, 3টা বর্ণ থেকে 2টা নিছো, বাট যখন এমন হয়েছে যে 2টা যে ডিজিট গুলা, 2টা যে বর্ণগুলা নিছো ওই বর্ণগুলো ভিন্ন ভিন্ন হবে, অর্থাৎ এর সাথে এ আসতে পারবে না, ভিন্ন ভিন্ন, এ এর সাথে বি আসছে, বি এর সাথে এ আসছে, কিন্তু এ এর সাথে এ আসে না, বি এর সাথে বি আসে না, ভিন্ন ভিন্ন নিছো, তখন আসছে তোমার রেজাল্ট হচ্ছে 6টা। এটাকে বলছে এনপিআর। আর যখন তুমি এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিচ্ছ, মানে এর ভিতর পুনরাবৃত্তিও চলবে, এটা তুমি করতেছো, হ্যাঁ, আর এও আসতে পারবে, বিবিও আসতে, সিসিও আসতে পারবে, তাহলে আর সংখ্যক জিনিস নিচ্ছ কিন্তু আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, এটা কিন্তু তুমি বলো না, তখন রেজাল্ট আসতেছে 9টা। যে 9টাকে আমরা ম্যাথমেটিক্যালি ফর্মুলা আকারে প্রকাশ করি এন টু দি পাওয়ার আর। এন সংখ্যক জিনিস থেকে কয়টা নিতেছো? 2টা নিতেছো, 3টা জিনিস থেকে 2টা নিচ্ছ, তাহলে 3 স্কয়ার বা 9 ভাবে তুমি সাজাতে পারবা। আর 3টা জিনিস থেকে 2টা ভিন্ন ভিন্ন জিনিস নিচ্ছ, তাহলে হবে 3p2। তাহলে বিন্যাস চ্যাপ্টারের ক্ষেত্রে প্রবলেমগুলো 2-3 লাইনে এক একটা অঙ্ক সলভ হয়ে যায়। তারপরেও দেখবা যে কি পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে এক একজনের সাথে এক একজনের অ্যান্সার মিলবে না। কেন মিলবে না? ওই যে একটু লক্ষ্য করতে হবে প্রশ্নের মধ্যে কি বলছে, ভিন্ন ভিন্ন জিনিস বলছে নাকি শুধু আর সংখ্যক জিনিস বলছে। এই পার্থক্যগুলা খুবই সূক্ষ্ম পার্থক্য থাকে, এই সূক্ষ্ম পার্থক্যগুলা কিন্তু ধরতে পারতে হবে। বলতো এই পর্যন্ত ফর্মুলা ক্লিয়ার কিনা? আমি এই 2টা ফর্মুলারই পাশাপাশি
6টা প্রবলেম নিব, যে 6টা প্রবলেম আর সংখ্যক জিনিস দিয়ে করব, আবার একই সাথে ওই 6টা প্রবলেমই আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দিয়েও করব, যাতে তোমার এই দুইটা প্রবলেম, এই দুইটা ফর্মুলা দিয়ে কিভাবে তুমি প্রবলেমগুলোকে ডিফারেন্সিয়েট করবা, আলাদা করবা, সেটা জিনিস তোমার ক্লিয়ার হয়ে যায়। তোমরা বলো তো ফর্মুলাটা তোমরা বুঝতে পারছো কিনা, জেনারেল স্টেটমেন্টটা বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা এবার চলো আজকে ক্লাসটা শেষ করব। 6টা প্রবলেম নিব, যে 6টা প্রবলেম এনপিআর এর ফর্ম, যেভাবে এন টু দি পাওয়ার এন টু দি পাওয়ার 8টা ইউজ হবে যখন আমি র্যান্ডমলি যে কোনো আর সংখ্যক জিনিসকে সাজাবো। আমাকে 10টার সংখ্যা দিল, 10টার বর্ণ দিল, বললো যে 10টা থেকে 3টা সাজাও, র্যান্ডমলি বললো, তাহলে 10 টু দি পাওয়ার 3। আর 10টা দিয়ে বললো যে 3টাতে নিবা, যে 3টা নিবা সেই 3টা ভিন্ন ভিন্ন হইতে হবে, সেই 3টার মধ্যে কিন্তু কমন কিছু থাকতে পারবে না, তখন হয়ে যাবে 10p3। এই হচ্ছে গিয়ে দুইটা ফর্মুলা। আচ্ছা এবার চলো প্রবলেমগুলো সলভ করা শুরু করি। যে তার আগে একটা কাজ করি, এনপিআর আর এর ক্ষেত্রে কোনটার এন ধরবা কোনটার আর ধরবা এই জিনিসটা একটু ঝামেলা করবে। কিছু কিছু প্রবলেম আমি গেলে দেখবা যে এন টু দি পাওয়ার আর এর ক্ষেত্রে একটু ঝামেলা করবা, ওইটাকে একটু আলাদা করার জন্য একটা ছক বুঝাই তোমাকে। এনপিআর এর ফর্মুলাটা কখন কিভাবে ইউজ করবো, আর এন টু দি পাওয়ার আর এর ফর্মুলাটা কখন কিভাবে ইউজ করবো। একটা বৈশিষ্ট্য বলি, এনপিআর এর ফর্মুলার ক্ষেত্রে এন কিন্তু সর্বদা আর এর চেয়ে বড়, এটা অলরেডি বলে ফেলছি। আর এন টু দি পাওয়ার আর এর ক্ষেত্রে কে বড় মুখ্য নয়, সেটা কিন্তু মুখ্য নয়, যে কেউ বড় হইতে পারে, এনও বড় হইতে পারে, আরো বড় হইতে পারে। আচ্ছা 2 নম্বর কন্ডিশন, পুনরাবৃত্তি কিন্তু এখানে ঘটবেই না কোনোভাবে। এনপিআর এর ফর্মুলার ক্ষেত্রে পুনরাবৃত্তি ঘটতে পারবে না। এ কে কিন্তু আমি দুইবার এ লিখতে পারি নাই এনপিআর এর ফর্মুলার ক্ষেত্রে, ঠিক আছে? পুনরাবৃত্তি ঘটবে না। আর হচ্ছে পুনরাবৃত্তি ঘটবে, এটা ঘটবে না, এটা ঘটবে, শেষ। এইবার আসো একটা শর্টকাট কিভাবে মনে রাখবা। এন কা কে হবে একটা অঙ্ক যখন আমি দিব, হ্যাঁ, তখন তুমি একটু কনফিউজ হয়ে যাবে যে এন টু দি পাওয়ার আর এর ক্ষেত্রে কে এন হবে আর কে আর হবে। একদম সিম্পল নিয়ম বলতেছি, এইটা দিয়ে তুমি প্রত্যেকটা এন টু দি পাওয়ার আর এর প্রবলেমকে তুমি এটা দিয়ে ভেরিফাই করতে পারবা, ক্রস চেক করতে পারবা। এন এর পরিচয়টা খালি মাথায় রাখবা, যে একই সময়ে, এবং তোমরা আসলে কতটুকু বুঝছো আমি তোমাদের কয়েকটা প্রবলেম দিয়ে চেক করবো। একই সময়ে একাধিক মান, একই সময়ে একাধিক মান নিতে পারে, একাধিক মান গ্রহণ করে। তবে যেই সংখ্যাটা একই সময়ে একাধিক মান নিতে পারে সেটা হবে এন, আর যেটা একই সাথে একাধিক মান নিতে পারে না সেটা হবে তোমার আর। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। এটা যদি তোমরা বুঝে থাকো, এবার চলো তোমাদেরকে একটা সিম্পল একটা প্রবলেম দিই, এগুলো থেকে এমসিকিউ আসে। দেখি আমি র্যান্ডমলি যাকে জিজ্ঞেস করবো সেই অ্যান্সার দিবা। আগে বলো তো এটা বুঝতে পারছো কিনা, এন টু দি পাওয়ার আর এনপি এর প্রবলেমটা দেখো। 60টি আংটি 5টি আঙ্গুলে কতভাবে সাজানো যায়। 60টি আংটি 5টি আঙ্গুলে কতভাবে সাজানো যায়, এটা হচ্ছে প্রবলেম। আর প্রথম কথা হচ্ছে এটা কিন্তু এনপিআর এর প্রবলেম না। কিভাবে বুঝলা? কারণ 60 মানে সাজাইতে বলছে, কিন্তু বলে না ভিন্ন ভিন্ন হইতে হবে। এটা কি বলছে? ভিন্ন ভিন্ন হইতে হবে, যে এক আঙ্গুলে যে আংটি রাখছো, হ্যাঁ, ওই আঙ্গুলে দ্বিতীয় কোনো আংটি রাখা যাবে না, এটা তো বলে নাই, এটা তো বলে নাই। তার মানে ভিন্ন ভিন্ন, তাহলে এটা এন টু দি পাওয়ার আর এর ফর্মুলা। আচ্ছা এখন আমাকে একটু বলো তো, এখানে এন কত হবে? 7 হবে না 5 হবে? আর আর কত হবে? এটা দেখি বলো তো, মিতু শুনতেছো? মিতু বলো দেখি এন কত হবে এখানে। এন এর পরিচয়টা আবার একটু দেখো, যে একই সময় একাধিক মান গ্রহণ করতে পারে। আচ্ছা ওর এখান থেকে রেসপন্স আসতেছে না, তাহলে আমরা এর কাছে যাই। দেখি এটা বলো তো, মেহেদি হাসান তুমি বলো, তোমার এখানে আংটি হবে নাকি আঙ্গুল হবে? আঙুল। আঙ্গুল, ভেরি গুড। তোমার এখানে এন এর মান হবে 5, কারণ একটা আঙ্গুলের মধ্যে একই সাথে তুমি 3টা 5টা 7টা আংটি পরো না, তোমার তোকে বাধা দেয় নাই। তাহলে একই টাইমে এট এ টাইম একটা আঙ্গুল অনেকগুলা আংটি কিন্তু তার নিজের মধ্যে ধারণ করতে পারে বা গ্রহণ করতে পারে। বাট একই আংটি তুমি একই সাথে দুইটা আঙ্গুলের মধ্যে তুমি রাখতে পারবা না। একই আংটি একই সাথে তুমি দুইটা আঙ্গুলের মধ্যে কিন্তু রাখতে পারবা না। বাট একটা আঙ্গুল একই সাথে অনেকগুলো আংটি কিন্তু নিতে পারবে বা গ্রহণ করতে পারবে। তার মানে 60টা আংটি দিয়ে যদি তোমাকে বলে 5টা আঙ্গুলে তুমি কত ভাবে রাখতে পারবা, অ্যান্সার হবে খুব সিম্পল, 5 টু দি পাওয়ার 7। এটা হবে তোমার অ্যান্সার। আরো একটু মজার কিছু প্রবলেম দেখাই। 4টি চিঠি
4টি চিঠি 5টি পোস্ট বক্স, 5টি পোস্ট বক্সে কতভাবে প্রবেশ করানো যাবে? 4টি চিঠি 5টি পোস্ট বক্সে কতভাবে প্রবেশ করানো যাবে? এটা আকিদা বলো। 4টি চিঠি 5টা পোস্ট বক্স, অ্যান্সার কত হবে? 4 5 টু দি পাওয়ার 4 উপায়। ভেরি গুড, এটাই হচ্ছে অ্যান্সার। কারণ আমার পোস্ট বক্স হচ্ছে 5টা, একই পোস্ট বক্সের মধ্যে একই সাথে 4টা চিঠি রাখতে পারো, তাহলে সে এট এ টাইম 4টা ভ্যালু নিতে পারে, একাধিক ভ্যালু নিতে পারে। তার মানে এন এর মান হবে 5 আর আর এর মান হবে 4। আচ্ছা, তার মানে একটা জিনিস খেয়াল করো, প্রথম প্রশ্নের ক্ষেত্রে এন কিন্তু আর থেকে ছোট ছিল, আর দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে এন কিন্তু আর থেকে বড়। এন বড় না আর বড় এটা কিন্তু ম্যাটার করে না এন টু দি পাওয়ার আর এর ফর্মুলার ক্ষেত্রে। আরেকটা প্রবলেমে যাই, দেখি তো এটা পারো কিনা। 4 জন মেয়র প্রার্থী, 4 জন হচ্ছে কি লিখতেছে মেয়র প্রার্থী, আর 3000 জন হচ্ছে ভোটার। 4 জন মেয়র প্রার্থী আর 3000 জন হচ্ছে ভোটার। আচ্ছা বলো তো, এই 3000 জন ভোটারের ভোটে এই 4 জন মেয়র প্রার্থী কত উপায়ে নির্বাচিত হইতে পারে? এই দুইটার মধ্যে কোনটা হবে? এইটা ইয়া বলো, কে বলবা? নেহাল বলো তো দেখি। 3000 টু দি পাওয়ার 4 নাকি 4 টু দি পাওয়ার 3000? 4 to the power 3000. 3000, ভেরি গুড, এটাই হবে অ্যান্সার। কারণ এই 4 জন, একজন মেয়র প্রার্থী একই সাথে অনেকগুলো ভোটারের ভোট পাইতেই পারে, তাহলে 4 টু দি পাওয়ার 3000 হবে অ্যান্সার। সিমিলারলি তোমরা এটাও করতে পারবে 10 জন বালকের মাঝে। এগুলো রিয়েল লাইফ প্রবলেম, কিন্তু তুমি কিন্তু এরকম প্রবলেম আসতেই পারে তোমার সামনে, কিন্তু তখন হচ্ছে তুমি ম্যানুয়ালি চিন্তা করতে হবে না, তুমি ডিরেক্ট বলে দিতে পারবা। ঠিক আছে, 10 জন বালকের মাঝে 3টা পুরস্কার কত ভাবে দেওয়া যেতে পারে? 10 জন বালকের মাঝে 3টা পুরস্কার, তাহলে একটা বালক একই সাথে অনেকগুলো পুরস্কার পাইতে পারে, তাহলে এন হবে 10, তাহলে 10 টু দি পাওয়ার 3 হবে অ্যান্সার। কারণ একটা বালক একই সাথে 3টা পুরস্কারই পাইতে পারে, 10 জনের মধ্যে 3টা পুরস্কার দিব, 10 টু দি পাওয়ার 3 উপায়। ঠিক আছে, তাহলে এই ছিল কিছু কমন প্রবলেম। ঠিক আছে, আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার বিন্যাস সমাবেশের দুইটা রুল আছে, একটাকে বলা হয় সাম রুল আর একটাকে বলা হয় প্রোডাক্ট রুল। একটাকে বলা হয় সাম রুল আর একটাকে বলা হয় প্রোডাক্ট রুল। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে এত ডিটেলস আলোচনা যাব না, হ্যাঁ, ইয়া করে লাভ নাই। আমি যেভাবে মনে রাখি, বিন্যাসের ক্ষেত্রে কাজ শেষ হলে যোগ, আর কাজ সমাপ্ত না হলে গুণ। প্রোডাক্ট রুলের মধ্যে আমরা হচ্ছে কিছু কিছু সময় আমরা বিভিন্ন বিন্যাসকে গুণ করি, আবার কিছু কিছু সময় আমরা বিভিন্ন বিন্যাসকে যোগ করি। তো আমরা এখানে যেভাবে শিখবো সেটা হচ্ছে সাম রুল হচ্ছে কাজ শেষ হলে যোগ, প্রোডাক্ট রুল হচ্ছে কাজ শেষ না হলে গুণ। জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখো। আচ্ছা, এখন তো এই দুইটা জিনিস কিভাবে কাজ করে সেটা একটু বলি। ধরো ধরো সাম রুল আর প্রোডাক্ট রুলটা কিভাবে কাজ করে একটু দেখি চলো। বনশ্রী থেকে আমি তোমাকে বললাম যে বনশ্রী থেকে বি থেকে উত্তরা যাওয়ার মোট পথ কয়টা, তুমি কিন্তু ম্যানুয়ালি বের করতে পারবা। ম্যানুয়ালি কিভাবে বের করবা? হ্যাঁ, তুমি এভাবে বের করো যে হ্যাঁ এইভাবে যদি শুরু করি, এভাবে বসুন্ধরা আসতে পারি, বসুন্ধরা থেকে এই ডিরেকশনে যাইতে পারি, এই একটা পথ। অথবা আমি এইভাবে শুরু করলাম, বসুন্ধরা আসলাম, তারপরে এই ডিরেকশনে যাইতে পারি, দুইটা পথ। এভাবে গেলাম অথবা এভাবে গেলাম, আরো দুইটা পথ, 4টা পথ। অথবা এই দিক দিয়ে বনশ্রী থেকে বসুন্ধরা গেলাম, তারপরে এখানে একভাবে গেলাম, এখানে আরেকভাবে গেলাম, আরো 2টা পথ, 6টা পথ। তুমি বের করতে পারলা যে বনশ্রী থেকে উত্তরা যাওয়ার টোটাল হচ্ছে 6টা পথ আছে।
তুমি বসুন্ধরা যাইতে পারো 3 ভাবে, বসুন্ধরা থেকে আবার উত্তরা যাইতে পারো আরো 2 ভাবে, টোটাল হচ্ছে 6টা পথ। আচ্ছা এখন এটার সাথে প্রোডাক্ট রুলের কাহিনীটা কি দেখো। প্রোডাক্ট রুলের কাহিনী হচ্ছে আমি বনশ্রী থেকে টার্গেট হচ্ছে আমি উত্তরা যেতে চাই, তাই তো? আচ্ছা এখন আমরা দেখবো যে বনশ্রী থেকে বসুন্ধরা যাওয়ার পথ আছে কয়টা। বনশ্রী থেকে বসুন্ধরা যাওয়ার পথ আছে 3টা, বসুন্ধরা থেকে উত্তরা যাওয়ার পথ আছে 2টা। আচ্ছা বলো তো তোমার টার্গেট হচ্ছে উত্তরা যাওয়া, তুমি যখন বসুন্ধরায় আসছো তোমার কি কাজ শেষ হয়েছে? কাজ কিন্তু শেষ হয় না, গুণ দিবা। টোটাল তাহলে অ্যান্সার হবে 6। তার মানে তুমি দেখো তো বনশ্রী থেকে উত্তরা যাওয়ার রাস্তা কয়টা? 6টা। কিভাবে বের হইলা? ওই যে প্রোডাক্ট রুল থেকে। প্রোডাক্ট রুল কি বলছে? কাজ যদি শেষ হয় যোগ করে দিব, কাজ যদি শেষ না হয় গুণ করে দিব। আমরা দেখলাম আমাদের টার্গেট ছিল উত্তরা যাওয়া, কাজ শেষ হয় নাই, তো মাঝখানে বসুন্ধরা যাওয়া পর্যন্ত 3টা রাস্তা ছিল, বসুন্ধরা থেকে উত্তরা যাওয়ার আরো 2টা রাস্তা ছিল, তো আমি তাদেরকে গুণ করে দিচ্ছি। এটা হলো প্রোডাক্ট রুল। গুণ করে দিয়ে আমি 6টা পাইছি এবং এই 6টাই কিন্তু আলটিমেট আমাদের অ্যান্সার। তোমরা ক্রস চেক করে দেখো এই 6টাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, এখানে আরেকটা ব্যাপার আছে যে স্যার উত্তরা নির্ভরশীল ঘটনা। হ্যাঁ স্যার কাজ শেষ হয় না, এটা একটু আবার বুঝিয়ে দিবেন। আচ্ছা কাজ শেষের ব্যাপারটা একটু কনফিউজিং, এটা প্রবলেম সলভ করতে গিয়ে আরেকটু ক্লিয়ার করতে পারতাম। দেখো এখানে একটা জিনিস দেখো, আমার টার্গেট হচ্ছে উত্তরা যাওয়া। আমি যখন বসুন্ধরায় আসছি তখন কি বলতো আমার উত্তরা যাওয়া, আমার ডেস্টিনেশন আসছি আমি, আমার কাজ কি শেষ হয়েছে? আমার তো বসুন্ধরা, আমার উত্তরা যাওয়ার কথা, কাজ শেষ হয় নাই। তো আমি বনশ্রী থেকে বসুন্ধরা আসছি কিন্তু 3টা উপায়, 3 উপায়। আবার বসুন্ধরা থেকে উত্তরা কিন্তু 2টা উপায়, তাহলে 2 ওয়েজ। তাহলে এখন আমি কি করব? তাহলে বনশ্রী থেকে উত্তরা কয় উপায় যেতে পারবো? তাহলে এই 2টা বনশ্রী থেকে বসুন্ধরা যাওয়ার উপায় আর বসুন্ধরা থেকে উত্তরা যাওয়ার উপায়, 2টাকে আমি গুণ করতেছি। কেন গুণ করতেছি? কারণ আমার কাজ শেষ হয় না, কাজ শেষ না হলে গুণ, আর কাজ সমাপ্ত হলে যোগ। এই এটা হচ্ছে কি আমরা বুঝতে পারছো এবার? ভাইয়া হ্যাঁ বলো। এখানে আমি বনশ্রী থেকে বসুন্ধরায় যাইতে চাইছি, তাহলে এটা সামরুলের মাধ্যমে কিভাবে হবে? আচ্ছা বনশ্রী থেকে বসুন্ধরা যেতে যাচ্ছ, তাহলে দেখো বনশ্রী থেকে বসুন্ধরা যাওয়ার এই যে এই একটা ওয়ে, কাজ দেখো তো এই একটা ওয়েতে যখন তুমি গেছো বলো তোমার কাজ শেষ হয়ে গেছে কিনা? জি ভাই শেষ। তুমি কিন্তু বসুন্ধরা চলে গেছো। সাম রুলটা হচ্ছে গিয়ে যে তোমার কাজ শেষ হয়েছে কিনা। তাহলে দেখো এটা হচ্ছে ধরো তুমি বনশ্রী থেকে বসুন্ধরা ধরলাম, তুমি প্লেনে গেছো, কথার কথা তো হেলিকপ্টারে গেছো, আর এটা ধরো বোটে গেলা, আর এটা ধরো বাসে গেলা। আচ্ছা তুমি হেলিকপ্টারে গেলে তো তোমার কাজ শেষ, তাহলে একটা ওয়ে। বোটে গেলেও তো তোমার বসুন্ধরা তোমার ডেস্টিনেশনটা চলে আসছে, কাজ শেষ, আরেকটা ওয়ে। বাসে গেলেও তো তোমার ডেস্টিনেশন তুমি পৌঁছে গেছো, কাজ কিন্তু শেষ, আরো একটা ওয়ে। তাহলে টোটাল তুমি 3 ভাবে বনশ্রী থেকে বসুন্ধরা যাইতে পারো। এটা একদম ইজিয়েস্ট একটা এক্সাম্পল আর কি, যে কাজ শেষ হলে তুমি যোগ করবা কেন। কারণ দেখো বনশ্রী থেকে বসুন্ধরা আমি 3টা ওয়েতেই আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারতেছি, তাহলে জাস্ট 3টাকে যোগ করে দিব, 3টা ভিন্ন ভিন্ন ওয়েকে আমি যোগ করে দিব। এটা হচ্ছে সাম রুল। আর প্রোডাক্ট রুল হচ্ছে গুণ করা লাগে, ঠিক আছে? আচ্ছা এগুলো আমরা বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে আসলে তখন হচ্ছে আমরা, মানে আমার ইনস্ট্যান্ট মাথার মধ্যে আসতেছে না যে কিভাবে এক্সাম্পল দেওয়া যায় আরো ভালোভাবে বুঝার জন্য। আচ্ছা আরেকটা ব্যাপার আছে এখানে, এই যে জিনিসটা যদি তোমরা এখনো জানো না, এটা সেকেন্ড ইয়ারে যারা আছে সম্ভাবনা পড়ছে তারা ভালো করে বুঝে। বিভিন্ন ঘটনা আছে, নির্ভরশীল ঘটনা, অনির্ভরশীল ঘটনা। সো নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে গুণ হয়, এটা মনে রাখতে পারো। নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে হচ্ছে গুণ হয়, এবং স্বাধীন ঘটনা বা অনির্ভরশীল ঘটনা যেগুলো থাকে, সেই স্বাধীন ঘটনা বা অনির্ভরশীল ঘটনার ক্ষেত্রে হচ্ছে যোগ। এইটাও তোমরা মাথার মধ্যে একটু রাখো। কখন কোনটা হয় সেটা হচ্ছে প্রবলেমের ক্ষেত্রে আমি আলাদাভাবে দেখাই দিব, ঠিক আছে? নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে গুণ হয়, আর স্বাধীন ঘটনার ক্ষেত্রে যোগ হয়। শেষ। তাহলে এখন আমরা আর 15 মিনিট ক্লাস করব, 10-15 মিনিট। বিন্যাস সমাবেশের ক্লাস অনেক বেশি লেগে যাবে যদি আমরা একটু বড় বড় ক্লাস না করি। মনে 1 ঘন্টা 20 মিনিট যদি ক্লাস না করতে পারি, সবগুলো টাইপ আসলে আমি অ্যাডমিশনে সব টাইপ দেখানোর চেষ্টা করবো, তো অনেক টাইপ চলে আসবে। আর বোর্ড পরীক্ষার জন্য পড়ালে বিন্যাস সমাবেশ একদম ইজি জিনিস, মানে একদম সহজ জিনিস পড়াই ফেললে হয়। বাট অ্যাডমিশনের জন্য পড়াই, প্লাস তোমাদের জন্য যদি যারা অলিম্পিয়াড করবে তাদের জন্য যদি একটু পড়ানোর চেষ্টা করি তাহলে অনেক কিছু পড়াইতে হবে, ঠিক আছে? আচ্ছা এখানে আমি কয়েকটা প্রবলেম। যোগ, হ্যাঁ স্বাধীন হলে যোগ, তাই না? হ্যাঁ স্বাধীন হলে যোগ, আর নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে বা নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে গুণ। এটা মাথায় রাখো, বিভিন্ন প্রবলেম আসবে তখন আমি একটু এক্সপ্লেন করবো, আপাতত এই এক্সপ্লেনেশনে না যাই। আচ্ছা এখন আমরা প্রবলেম গুলো করবো সব টাইপ ওয়াইজ। আমাদের প্রথম টাইপ সংখ্যা সংক্রান্ত প্রবলেম। সংখ্যা সংক্রান্ত কি কি প্রবলেম আছে সেগুলো এখন দেখবো এই টাইপের মধ্যে, ঠিক আছে? আমি তোমাদেরকে 10টা সংখ্যা 0 1 2 3 4 5 6 7 8 9
এই সংখ্যাগুলো নিলাম। হ্যাঁ, এখন বললাম যে কি এই অঙ্কগুলো প্রতি সংখ্যায় একবার মাত্র দুইটা পসিবিলিটি দিতে, অথবা যে কোনো সংখ্যক বার ব্যবহার করে প্রথম প্রশ্ন 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে? কতগুলো সংখ্যা গঠন করা যাবে? আচ্ছা দেখো, প্রথমটা একটা বললাম কি একবার মাত্র ব্যবহার করতে পারবা। একবার ব্যবহার করা মানে কি, একটা সংখ্যার মধ্যে তুমি 1 ব্যবহার করছো, ওই সংখ্যায় কিন্তু ধরো তুমি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখবা, তাহলে 1 2 3 4। হ্যাঁ, এটা ঠিক আছে। আর তুমি যদি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা এমন নিতে 1 2 1 4, না, এটা হবে না। একবার মাত্র ব্যবহার করতে হবে, মানে পুনরাবৃত্তি করা যাবে না। একবার ইউজ করছো মানে একটা সেকেন্ড টাইম ইউজ করা যাবে না। এটা হচ্ছে গিয়ে তোমার প্রথম টাইপটা। এটা হচ্ছে গিয়ে একবার মাত্র ব্যবহার করে, আবার সেকেন্ড টাইপ আবার বলতেছে যে কোনো সংখ্যক বার ব্যবহার করে। এই একই অঙ্ক আমি দুইটা নিয়মে করে দেবো, ঠিক আছে? এই সেম প্রবলেমটা করব, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করে দেখাবো, একবার মাত্র ব্যবহার করে দেখাবো, আর যে কোনো সংখ্যক বার ব্যবহার করার জন্য দেখাবো। তোমাকে টোটাল এন এর মান কয়টা দেখো তো। এন কিন্তু দেওয়া হয়েছে এই 0 থেকে 9 পর্যন্ত, টোটাল 10টা সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা অঙ্ক দেওয়া হয়েছে। 10টা অঙ্ক দিয়ে বলতেছে যে কি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করো, যেখানে তুমি সংখ্যাগুলোকে একবার ব্যবহার করবা অথবা যে কোনো সংখ্যক বার। আচ্ছা, একবার ব্যবহার করলে তো আমরা জানি আমাদের ফর্মুলাটা অন্যরকম হয়, আর যে কোনো সংখ্যক বার ব্যবহার করলে ফর্মুলাটা আরেকবার হয়, ঠিক আছে? তাহলে একবার যখন ব্যবহার করব, তাহলে ফর্মুলাটা তখন কেমন জানি হবে? তখন ফর্মুলাটা হবে আমাদের এনপিআর এই আকৃতি। আর যে কোনো সংখ্যক বার যখন ব্যবহার করব, তখন ফর্মুলাটা হবে এন টু দি পাওয়ার আর আকৃতি। তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে। হ্যাঁ, এইবার চলো এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। এই প্রবলেমগুলো সলভ করার জন্য তোমরা সবসময় আচ্ছা কি বলছে, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলছে, তো সবসময় কি করবা, 4টা ঘর রাখবা। 4 অঙ্ক 4টা ঘর রাখবা, এই পাশে 4 অঙ্কের জন্য 4টা ঘর রাখবা। প্রবলেমটা সলভ করা অনেক ইজি হবে। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো, এখানে একটা কনসেপ্টের জড়িত। এখানে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে যাচ্ছ, বলো তো প্রথম ঘরের মধ্যে কি তুমি 0 বসাইতে পারবা? না ভাইয়া। এক্স্যাক্টলি, প্রথম ঘরে কিন্তু তুমি 0 বসাইতে পারো না। যদি তুমি প্রথম ঘরে 0 বসাও, কোনো একটা সংখ্যার আগে 0 বসাইলে সেই সংখ্যাটার উপর কিন্তু কোনো প্রভাব থাকে না, ঠিক আছে? তার মানে এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে। তার মানে আমার কাছে টোটাল সংখ্যা আছে কয়টা দেখো তো, আবার 0 থেকে 9 পর্যন্ত সবগুলো আছে, কিন্তু প্রথম ঘরের মধ্যে কিন্তু আমি 0 বসাইতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার আমি দেখি, টোটাল আমার কাছে হচ্ছে 10টা সংখ্যা আছে, ঠিক আছে? এই 10টা সংখ্যার মধ্যে আমি প্রথম ঘরের মধ্যে 10টা সংখ্যাকে ইউজ করতে পারবো না। প্রথম ঘরের মধ্যে আমি 10টা সংখ্যাকে কিন্তু ইউজ করতে পারবো না। প্রথম ঘরের মধ্যে আমার হাতে অপশন আছে কয়টা? আমার হাতে অপশন আছে 9টা সংখ্যা, কারণ 0কে আমি বসাইতে পারবো না। তাহলে 9টা সংখ্যা থেকে আমার ঘর হচ্ছে একটা, তাহলে 9টা থেকে আমার একটা ঘরের মধ্যে আমি কত ভাবে সাজাইতে পারি? 9টাকে 9 ভাবে বসাইতে পারি। এটা হবে 9p1 উপায়ে সাজাইতে পারবো, ঠিক আছে? 9টা আছে তোমার কাছে, আর ঘর হচ্ছে একটা, তাহলে আর এর মান হচ্ছে 1, আর তোমার কাছে টোটাল এন এর মান আছে 9টা, তাহলে 9p1 হবে প্রথম ঘরের জন্য অ্যান্সার। আচ্ছা, বাকি যে 3টা ঘর আছে, এই 3টা ঘরের এবার বলো তো, তুমি কিন্তু একটা সংখ্যা অলরেডি এখানে ইউজ করে ফেলছো, শূন্য বাদে বাকি 9টা থেকে একটা সংখ্যা কিন্তু এখানে ইউজ করে ফেলছো। তোমার কাছে 10টা সংখ্যা থেকে আর কয়টা অবশিষ্ট আছে? 8টা। আরো 9টা, 10টা ছিল। 10টার মধ্যে তুমি প্রথমে শূন্যকে ইউজ করতে পারো নাই, শূন্য ছাড়া বাকি 9টার মধ্যে একটাকে এখানে ইউজ করছো। এবার বাকি ঘরগুলোতে কিন্তু তুমি শূন্য ইউজ করতে পারবা, তাহলে কিন্তু তোমার কাছে এখনো কিন্তু আরো 9টা সংখ্যা রয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে এবার দেখো, তোমার আর এর মান হচ্ছে গিয়ে 3, 3টা ঘর, যেহেতু এই যে একটা ঘর 2টা ঘর 3টা ঘর, আর এর মান হচ্ছে 3, আর তোমার কাছে টোটাল আছে হচ্ছে 9টা সংখ্যা, এটা হচ্ছে 9p3।
বাকি ঘরগুলা তুমি ফিল আপ করতে পারবা 9p3 উপায়, আর প্রথম ঘরটা তুমি ফিল আপ করতে পারবা 9p1 উপায়। টোটাল তুমি 4 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা পাবা? টোটাল তুমি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবা 9p1 ইন্টু 9p3। কেন আসলে গুণ করলাম, যোগ করলাম না কেন? ওই যে আমাদের প্রোডাক্ট রুল। কারণ 9p1 যখন আমি করছি, 9p1 এ কিন্তু আমার উদ্দেশ্য সাধন হয় নাই। আমার উদ্দেশ্য ছিল 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা। 9p1 দিয়ে আমি শুধুমাত্র 1 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা গঠন করতে পারছি, প্রথম ঘরটা ফিল আপ করতে পারছি। তাই আমার কাজ যেহেতু শেষ হয় নাই, তাই আমি মাঝখানে কি করতে হবে? মাঝখানে গুণ করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা? পিছিয়ে এই জিনিসটা বুঝিনি। 9p3 জিনিসটা বুঝো নাই, তাই তো? যে ওইটা একটু আরেকবার বলেন। আবার বলতেছি, দেখো আমার কাছে টোটাল 10টা সংখ্যা ছিল। 10টার মধ্যে আমি আবার সমস্যা হচ্ছে কি, আমি কিন্তু শূন্যকে প্রথম ঘরে ইউজ করতে পারবো না। আমাকে বলতে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে কিন্তু শুরুতে শূন্য থাকতে পারবে না। শূন্যকে দিলাম বাদ। শূন্যকে বাদ দিলে আমার কাছে অবশিষ্ট আছে 9টা সংখ্যা। 10টা ছিল, 10টার মধ্যে 9টাকে আমি প্রথম ঘরে ইউজ করতে পারবো। তাহলে আমাকে ফিল আপ করতে হবে একটা ঘর। হ্যাঁ, সংখ্যা আছে 9টা, তাহলে আর এর মান হবে 1 আর এন এর মান হবে 9। এন এর মান হচ্ছে 9। 9টা থেকে একটা ঘর ফিল আপ করতে হবে, অর্থাৎ 9টা থেকে একটা সংখ্যা নিতে হবে আমার। ওকে, তাহলে 9টা থেকে একটা ঘর যদি ফিল আপ করতে হয়, তাহলে এটার জন্য তোমার ফর্মুলা আসবে 9p1। ফিল আপ করে ফেললাম, তাহলে এখানে একটা সংখ্যা তুমি ইউজ করে ফেলছো। তাহলে তোমার 9টা থেকে একটা ইউজ করে ফেলছো, এখানে আছে 8টা ডিজিট রয়ে গেছে। কিন্তু তোমার আবার জিরো কি কিন্তু তুমি এখানে ইউজ করতে পারো, জিরো কিন্তু রয়ে গেছে। তাহলে টোটাল তোমার 9টা সংখ্যাই কিন্তু রয়ে গেছে। 10টা ছিল, 10টার মধ্যে একটা ইউজ করছো, আর বাকি 9টা রয়ে গেছে। এখন তোমার কাছে এন এর মান হচ্ছে 9, মানে তোমার কাছে 9টা সংখ্যা আছে। তোমার ঘর আছে এবার হচ্ছে 3টা ঘর আছে। এই 3টা ঘরকে তোমার পূরণ করতে হবে এই 9টা সংখ্যা দ্বারা। তাহলে 9টা থেকে তুমি প্রতিবারে কয়টা করে নিতে পারবা? 9টা থেকে দেখো তো তুমি প্রতিবারে 3টা করে নিলেই তোমার 3টা ঘর ফিল আপ হয়ে যাবে না? আর আমরা কিন্তু পড়ছিলাম যে এন সংখ্যক জিনিস থেকে প্রতিবারে যদি আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নেই, তাহলে সেটার ইয়া কত আসে, সাজানোর পদ্ধতি কত আসে, এনপি আর আসে না? তাহলে আমি যদি 9টা সংখ্যা থেকে প্রতিবার 3টা করে যদি সংখ্যা নেই, তাহলে কিন্তু বাকি 3টা ঘর আমি ফিল আপ করে ফেলতে পারবো না। বাকি 3টা ঘর কিন্তু ফিল আপ করতে পারবো। এই জন্য আমি বসাইছি 9p3। ভাইয়া আলটিমেট অ্যান্সারের মধ্যে আমার বসবে হচ্ছে 9p1 ইন্টু 9p3। হ্যাঁ, এবার প্রশ্ন করো। তাহলে এখানে 9p4 ডিরেক্ট লিখলেন না কেন? ওই যে প্রথম ঘরে তো জিরো বসাইতে পারবো না। আমি তো এদিকে 9 নিছি, মানে 0টাকে তো বাদ দিয়ে দিছি। সমস্যা হচ্ছে তোমার কাছে তো ছিল 10টা সংখ্যা। 10টার মধ্যে তুমি প্রথম ঘরকে তুমি যেভাবে সাজাইতে পারবা, বাকি 3টা ঘরকে তুমি সেভাবে সাজাইতে পারবা না। এই জন্য প্রথম ঘরটা আলাদাভাবে হিসাব করতে হবে, বাকি 3-4টা আলাদাভাবে হিসাব করতে হবে। এর কারণটা কি? কথা হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে যে এখানে তো আমি 9p1 নিচ্ছি, এখানে আমি 9p3, একসাথে 9p4 কেন নিলাম না? কারণ হচ্ছে প্রথমটার মধ্যে আমি জিরো নিতে পারতেছি না। প্রথমটার মধ্যে আমি যেই 9টা মানে প্রথমটার মধ্যে আমি ভিন্ন টাইপের 9টা নিচ্ছি, ওইখান থেকে আমি একটা ঘর ফিল আপ করতেছি জিরো ছাড়া। বাকিগুলোর মধ্যে আমি জিরো সহ অন্য টাইপের 9টা নিয়ে 3টা ঘর ফিল আপ করতেছি। ভাইয়া তাহলে পরের গুলো তো আমরা 10টা নিতে পারতেছি না, পরের 3টায়। না, ওই যে পুনরাবৃত্তি নাই তো, পুনরাবৃত্তি নাই তো। ধরো তুমি প্রথম ঘরের মধ্যে দেখো, তুমি প্রথম ঘরের মধ্যে ধরো কোনো কারণে 1 নিয়ে নিছো, বাকির ঘরের মধ্যে তুমি 1 নিতেই পারবা না। তো 1 নিতে না পারলে তোমার কাছে হাতে অবশিষ্ট আছে 9টা। বুঝতে পারছো? জি ভাইয়া। পুনরাবৃত্তি নাই কিন্তু, আর ভাই ওইখানে একবার মাত্র ইউজ করতে পারবো। হ্যাঁ নুহিন বলো। আর ওইখানে 9 লিখছেন ওই 0টাকে বাদ দিয়ে, তাই না? হ্যাঁ, জিরোটাকে বাদ দিয়ে এবার আমার কাছে আর এবার 9টা আছে। বুঝতে পারছো এবার? ক্লিয়ার? আচ্ছা, এবার আসো পুনরাবৃত্তি। এবার আমাকে পরের প্রশ্নটা হচ্ছে কি, যে কোনো সংখ্যকবার যদি আমি এই যে টোটাল 10টা সংখ্যা আছে আমার কাছে, 10টা সংখ্যাকে যদি আমি যে কোনো সংখ্যকবার ব্যবহার করি, তাইলে আমি 4 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা গঠন করতে পারবো? আসো এবার সেম কেস। প্রথম ঘরটাকে আমার ফর্মুলা হচ্ছে n টু দি পাওয়ার r। তাহলে এই একটা ঘরে তো একটা সংখ্যাই একটা করে একটা সংখ্যায় বসতে পারবে। আমার টোটাল সংখ্যা আছে হচ্ছে 9টা। এই 9টা সংখ্যা এই একটা ঘরে বসতে পারবে, ঠিক আছে? কিন্তু ঘর কিন্তু একই সাথে একটা সংখ্যাকে নিতে পারবে। একটা ঘর একই সাথে একটা সংখ্যাকে নিজের মধ্যে ধারণ করতে পারবে, বাট সংখ্যাগুলা কিন্তু একই ঘরের মধ্যে বারবার বসতে পারবে একই সাথে, ঠিক আছে? তাহলে আমার প্রথম ঘরটাকে যদি আমি n টু দি পাওয়ার r এর ফর্মুলা অনুযায়ী করি, আমার কাছে টোটাল 10টা সংখ্যা ছিল।
বাট 10টার মধ্যে আমি 10টাকে কিন্তু এই প্রথম ঘরের মধ্যে ইউজ করতে পারবো না, 0 কে ইউজ করতে পারবো না। তাহলে শূন্য ছাড়া, শূন্য বাদে আমার ইউজ করতে হবে বাকি 9টা সংখ্যা, বাকি 9 টু দি পাওয়ার 1 উপায়ে প্রথম ঘর পূরণ করতে পারবো। আচ্ছা, কিন্তু এইখানে কিন্তু বলছে একটি সংখ্যাকে যে কোনো সংখ্যক বার ইউজ করা যাবে। তাহলে এখন বলতো আমার কাছে অবশিষ্ট আছে কয়টা সংখ্যা? প্রথম ঘরে যদি আমি একটা সংখ্যা ইউজ করে ফেলি, এবার আমার কাছে অবশিষ্ট কয়টা সংখ্যা আছে বলতো? 9টা। 10টা। কিভাবে? বুঝতে পারছো? এবার কিন্তু আমার কাছে 10টাই আছে। কিভাবে 10টা হইলো? কারণ প্রথম ঘরে তুমি 0 ইউজ করতে পারবা না, কিন্তু যেহেতু তুমি এটা পুনরাবৃত্তি মূলক সংখ্যা হবে, ধরো প্রথম ঘরে তুমি 1 ইউজ করলা, পরের ঘরে কিন্তু তুমি 1 ইউজ করতে পারবা, এই 1টা তো তোমার বাদ যাচ্ছে না। তাহলে তুমি কিন্তু বাকি সবগুলো সংখ্যাই তুমি পরের ঘরে আবার রিপিটেডলি ইউজ করতে পারবা। তাহলে তোমার সংখ্যা আলটিমেটলি কোনোভাবে কমবে না। তোমার কাছে যদি 10টা সংখ্যা থাকে, 10টা সংখ্যা 10টাই রয়ে যাবে। তুমি দ্বিতীয় ঘরে যদি 10টা ইউজ করতে পারো, তৃতীয় ঘরেও তুমি 10টাই ইউজ করতে পারবা, চতুর্থ ঘরেও তুমি 10টাই ইউজ করতে পারবা। তাহলে এইবার দেখো, তাহলে সেইভাবে যদি দেখো, দ্বিতীয় ঘরেও আমি 10টা সংখ্যা ইউজ করতে পারবো, তৃতীয় ঘরেও 10টা সংখ্যা ইউজ করতে পারবো, চতুর্থ ঘরেও 10টা সংখ্যা ইউজ করতে পারবো, বাট প্রথম ঘরে ইউজ করতে পারবো 9টা সংখ্যা। কেননা প্রথম ঘরের মধ্যে 0টা আসতে পারবে না। তাহলে বাকি 3টা ঘরের অ্যান্সার কত হবে? 10 টু দি পাওয়ার 3 হবে বাকি 3টা ঘরের অ্যান্সার। টোটাল কয়টা সংখ্যা আমি পাবো? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এই একটা প্রবলেম বুঝলে আমি বাকি যে 5টা প্রবলেম দিব সেগুলো তোমরা ধরতে পারবা। আগে বলো তো এই প্রবলেমটা তোমরা ধরতে পারছো কিনা? আমি আবার এক্সপ্লেইন করবো, কোনো সমস্যা নেই। জি ভাইয়া। সবাই কি বুঝতে পারছো? একটু বলো আমাকে। জি ভাইয়া, জি ভাইয়া। বুঝতে পারছি। ওকে, তার মানে বেসিক্যালি হচ্ছে এখানে যে পুনরাবৃত্তিটা যদি হয়, তখন কিন্তু তোমার কাছে কোনো সংখ্যা কমবে না, তুমি আবার বারবার ওগুলাকে ইউজ করতে পারবা। তার মানে তোমার সংখ্যা কিন্তু এই ক্ষেত্রে সংখ্যা কমে যাচ্ছিল। এই জন্য আমরা এই জন্যই তো আমরা ফর্মুলা ইউজ করছি 9p3 এর ফর্মুলা। আর এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3। আর তোমার কাছে 10টা সংখ্যা অবশিষ্ট আছে, আর তোমার ঘর হচ্ছে 3টা, তাই তুমি 10 টু দি পাওয়ার 3 উপায় যা করতে হবে। হ্যাঁ বলো। প্রথমে একটা, পরে 3টা নিব কেন? প্রথমে একটা, কারণ প্রথম ঘরটা তো আমি যে কোনো ভাবে চুজ করতে পারবো না। প্রথম ঘরটার ক্ষেত্রে ডিফারেন্ট নিয়মটা, কারণ প্রথম ঘরটার ক্ষেত্রে শূন্যকে আমি নিতে পারতেছি না। তো প্রথম ঘরটাকে আমি যেভাবে সাজাবো, বাকি ঘরগুলোকে আমি অন্যভাবে সাজাবো। তাই প্রথম ঘরটাকে আমি আলাদাভাবে ক্যালকুলেট করি, বাকি 3টা ঘরকে আমি আলাদাভাবে ক্যালকুলেট করতেছি। ভাইয়া যদি এখানে বলতো সাধারণভাবে এটার বিন্যাস কতভাবে করা যাবে হ্যাঁ তাহলে কি? তাইলে কিন্তু হইতো। দেখো, আচ্ছা এখানে যদি বলতো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না বলে বলতো কি 4টা, মানে মানে একটা হচ্ছে কি অর্থবোধক সংখ্যা, 4 অঙ্ক বিশিষ্ট অর্থবোধক, মানে যে সংখ্যাটা আসলে 4 অঙ্ক বিশিষ্ট। আর তোমাকে যদি এটা না বলে যদি বলতো যে না তুমি জাস্ট 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সাজাও, তাহলে তুমি ডিরেক্ট কি করতে পারতো জানো? তোমার কাছে টোটাল সংখ্যা আছে 10টা, তুমি ডিরেক্ট লিখতে পারতা 10p4, তুমি ডিরেক্ট অ্যান্সার এখানে লিখতে পারো 10p4। আবার এই ক্ষেত্রে তোমাকে যদি অর্থবোধক সংখ্যা না বলতো, তুমি ডিরেক্ট এখানে কি লিখতে পারতা বলতো? ডিরেক্ট এখানে লিখতে পারো 10 টু দি পাওয়ার 4, ডিরেক্ট লিখতে পারো। বাট আমরা 10p4 কেন লিখতে পারি নাই? কারণ আমাদের কাছে চাওয়া হইছে অর্থবোধক 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। মানে তুমি যদি শুরু ফার্স্টের ডিজিটে যদি 0 দিয়ে দাও, সেটা কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকে না, সেটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে সেটা অর্থবোধক 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকতেছে না। এই জন্য আমরা প্রথম ঘরটাকে একটু আলাদাভাবে ক্যালকুলেট করতেছি। মানে স্যার প্রথমটা আলাদা করে পরেরটা নরমাল নিয়ম। হ্যাঁ, পরেরটা হচ্ছে গিয়া এক্স্যাক্টলি সেটাই। প্রথমটা আলাদাভাবে ক্যালকুলেট করে ফেলবা, তোমার কাছে পরবর্তীতে কয়টা সংখ্যা আছে তুমি হিসাব করবা, তোমার কাছে পরবর্তী সংখ্যা তো একটা কমে যাবে, তো বাকিগুলোর জন্য তুমি একদম নরমাল নিয়মে করবা। তাহলে এই সংখ্যা রিলেটেড এই অঙ্কগুলোর মধ্যে এই একটা জায়গায় ছোট একটা মানে কনফিউশন ভাইয়া তৈরি হয়। এখানে বলো। কখন ডিরেক্ট 10 ফ্যাক্টরিয়াল লিখতে পারবো কখন ডিরেক্ট? না, 10 ফ্যাক্টরিয়াল তুমি ডিরেক্ট লিখতে পারবা না, কারণ হচ্ছে তোমাকে অঙ্ক দিছে তোমাকে 10টা দিয়ে বলতেছে তোমাকে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে বা সাজাইতে। আমাকে যদি বলতো 10টা সংখ্যা দিয়ে 10টা অঙ্ক দিয়ে বলতো যে এই 10টা অঙ্ক তুমি কত ভাবে সাজাও, অ্যান্সার হতো 10 ফ্যাক্টরিয়াল। বাট 10টা থেকে তো 10টা নিতে পারতেছি না, সবগুলোকে নিয়ে তো সাজাইতে পারতেছি না। 10টা দিয়ে আমাকে বলতেছে 4টা করে নিতে, মানে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে বলছে। ঠিক আছে, হ্যাঁ আমি প্রথমটা জানতে চাচ্ছিলাম যে ডিরেক্ট যদি ওইটাই বলে। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তাহলে এই প্রবলেমটা আশা করি বুঝতে পারছো। এবার আসো পরের প্রবলেমে যাই, একটু চেঞ্জ করবো প্রবলেমগুলোকে বারবার। আচ্ছা এবার যদি, আচ্ছা আজকের দিনে এটা হচ্ছে লাস্ট প্রবলেম, ঠিক আছে? এখন যেটা করবো এটাই লাস্ট প্রবলেম। এখান থেকে অনেক ভ্যারিয়েশনের প্রবলেম আসে, সংখ্যা তত্ত্ব থেকে অনেক প্রবলেম আসে। তোমরা নেক্সট টাইম তোমরা যারা আছে তোমরা অলিম্পিয়াডটা পার্টিসিপেট করো। হ্যাঁ, অলিম্পিয়াড পার্টিসিপেট করলে আশা করি কিছুটা অ্যাডভান্টেজ পাবা, বিন্যাস সমাবেশটা যদি পড়া হয়। এবার আমি বললাম যে শুধু 4 অঙ্ক বিশিষ্ট হইলেই হবে না,
4 অঙ্ক বিশিষ্ট তো বললামই, সেই সাথে আমি আবার আরেকটা শর্ত জুড়ে দিলাম, জোড় সংখ্যা হইতে হবে। জোড় সংখ্যা কতগুলা গঠন করা যাবে, ডিফিকাল্টি লেভেলে কি বেড়ে গেল, জোড় সংখ্যা কতগুলো গঠন করা যাবে। তার মানে তোমাকে 4 অঙ্ক বিশিষ্ট হইতে হবে, জোড়ও হইতে হবে। তাহলে এবার দেখি তো এই টাইপের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। আমরা প্রবলেমগুলো খুব ভেঙে ভেঙে খুব সহজভাবে চিন্তা করবো, জটিল ভাবে একসাথে চিন্তা করবো না। তো একটা দুইটা কেস, ওই যে আবার দুইটা কেসের জন্য কিন্তু করব, একবার মাত্র ইউজের জন্য করব বা পুনরাবৃত্তি বা যে কোনো সংখ্যক বার ইউজের জন্য কিন্তু করব। দুইটা কেসের জন্য একবার মাত্র ইউজ মানে হচ্ছে এনপিআর ফর্মুলা ইউজ হবে, যে কোনো সংখ্যক বার ইউজের জন্য n টু দি পাওয়ার r এর ফর্মুলা ইউজ হবে। বিন্যাস সমাবেশটা বোঝানো কিন্তু খুব টাফ এই চ্যাপ্টারটা। মানে এই চ্যাপ্টারটা দেখা যায় কি, মানে স্টুডেন্টদের মধ্যে প্রচুর কনফিউশন থাকে। আমি চেষ্টা করবো একটু খুব স্লোলি যাওয়ার, আস্তে 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 যাওয়ার, কারণ দেখা যায় পড়ায় গেলাম তোমরা বুঝলা না, এটা তো আসলে লাভ দেয়। আর স্বাভাবিকভাবেই এই জায়গার মধ্যে মানে অনেক ভ্যারিয়েশনের প্রবলেম আনা সম্ভব। তো স্টুডেন্টদের মধ্যে অনেক সময় প্রথমবার পড়ানোর টাইম একটু কনফিউশন থেকেই যায়, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা এবার আসো, এই প্রবলেমটাকে আমরা কিভাবে চিন্তা করবো, আমাদের রিজনিং কেমন হবে। এটা কিন্তু আগেরটা চেয়ে একটু ডিফিকাল্ট হবে, ঠিক আছে? আচ্ছা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে। আমি দুইটা ক্ষেত্র করবো এখানে। প্রথম ক্ষেত্র 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লাগবে আমার। কেন দুইটা ক্ষেত্র করলাম এখনই বুঝবা। পুরোটাই হচ্ছে ভাই লজিকের খেলা, মানে ম্যাথ মানে হচ্ছে এখানে ওকে সবকিছু লজিক্যালি রিজনিং করতে হবে, চিন্তা করতে হবে। আচ্ছা এবার আসো, 10টা সংখ্যা কিন্তু দেওয়া হয়েছে 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, এখন আমাকে বলছে জোড় সংখ্যা, 4 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা। আচ্ছা বলো তো ভাইয়া, জোড় সংখ্যা হইতে হইলে লাস্টে 0 থাকলে কি জোড় সংখ্যা হবে? লাস্টে যদি 0 থাকে এটা জোড় সংখ্যা হবে? জি ভাইয়া। হবে। তাহলে লাস্টেরটা যদি আমি 0 দিয়ে বলি, আমি যদি 0 কে স্থির করি, তাহলে আমি যদি ধরলাম যে লাস্টের ডিজিটটাতে 0, তাহলে বাকি আমার কাছে অবশিষ্ট আছে 3টা ঘর এবং আমার কাছে ডিজিট আছে আর 9টা। 0 তো বসে গেছে, 0 বসে গেলে আমার ডিজিট আছে আর 9টা। তাহলে বাকি 3টা ঘর আমার পূরণ করতে পারবো কত উপায়? 9p 3 উপায়, তাই না? আর প্রথম ঘরটা আমি পূরণ করতে পারবো 0 দিয়ে, মানে 1 উপায়। শেষ। এইভাবে আমি একটা জোড় সংখ্যা গঠন করতে পারি। তাহলে এইভাবে আমি প্রথম ক্ষেত্রে কিছু জোড় সংখ্যা ব্যবহার করলাম। এবার হলো দ্বিতীয় কেস। দ্বিতীয় কেসের মধ্যে আমি ধরলাম যে এই লাস্টের যে ডিজিটটা, এটা জোর হওয়ার জন্য কিন্তু লাস্টের ডিজিটটা দায়ী। এটা তো তোমরা বুঝো যে জোর হওয়ার জন্য লাস্টের ডিজিটটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে সে জোর হয়। তো আমি এবার ধরলাম যে লাস্টের ডিজিটটা 0 বাদে জোর। প্রথমটাকে আমি 0 দিয়ে জোর করছি, এবার আমি বললাম যে 0 ছাড়া জোর। আচ্ছা বলো তো 0 ছাড়া লাস্টের ডিজিটটা জোর হইতে পারে আর কয়টা ডিজিটের কারণে? জোড় সংখ্যাগুলোর জন্য? হ্যাঁ অবশ্যই। তাহলে 2 4 6 8 এই 4টার জন্য জোর হইতে পারে না? লাস্টে যদি 2 4 6 8 এরা বসে তাহলে জোর হবে কিনা বলো তো? হ্যালো, জি ভাই হবে। আচ্ছা তাহলে তোমার হচ্ছে অপশন আছে 4টা। তাহলে লাস্টের 0 ছাড়া যদি তুমি জোর বানাইতে চাও, 0 ছাড়া যদি তুমি এই সংখ্যাটাকে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে জোর বানাইতে চাও, তাহলে লাস্টের ডিজিটে তোমার 4টা সংখ্যার যে কোনো একটাকে তুমি বসতেই হবে। তাহলে 4p1 হবে তোমার লাস্টের যে ঘরটা আছে না, এই ঘরটাকে তুমি ফিল আপ করতে পারবা 4p1 উপায়। কারণ তোমার কাছে 4টা ডিজিট আছে, যেই ডিজিট গুলো বসাইলে এটা জোর হয়ে যাবে, আর ঘর আছে হচ্ছে একটা। তাহলে 4p1 উপায় তুমি লাস্টের এই ঘরটা ফিল আপ করতে পারো। আর যেহেতু লাস্টের ঘরের মধ্যে তুমি 0 বসাচ্ছ না, এই 0 কিন্তু আবার ফার্স্টের ঘরের মধ্যে বসতে পারবে না। ফার্স্টের ঘরের মধ্যে বসতে এটা তো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাই থাকে না। তাহলে তুমি বলো তো ফার্স্টের ঘরের মধ্যে তুমি 0 বসাইতে কিন্তু পারবা না। ফার্স্টের ঘরের মধ্যে 0 যদি বসাইতে না পারো, অলরেডি লাস্টের ঘরের মধ্যে একটা ডিজিট বসে গেছে, তাহলে অবশিষ্ট ছিল আর 9টা। এই 9টার মধ্যে আবার 0টাকে কিন্তু তুমি ফার্স্টের ঘরে বসাইতে পারবা না। তাহলে বলো তো অবশিষ্ট আর কয়টা ডিজিট আছে? 8টা। 8টা। তাহলে 8p1 উপায় তুমি ফার্স্টের ঘরটা পূরণ করতে পারবা। আচ্ছা বলো তো বাকি 2টা ঘর তুমি কত উপায় পূরণ করতে পারবা? 9p2 না 8p2। লাস্টের ডিজিটে তুমি অলরেডি একটা বসাই ফেলছো, ফার্স্টের ঘরেও তুমি অলরেডি একটা বসাই ফেলছো, আর কিন্তু তোমার কাছে 10টার মধ্যে 2টা ঘর, 2টা
চলে গেছে, মানে আর 8টা সংখ্যা বাকি আছে, 8p2। বুঝতে পারছো? বলো তো বুঝতে পারছো কিনা? আগের প্রবলেম হচ্ছে এটা কিন্তু একটু ডিফিকাল্ট, আবার ভাই একটু আরেকবার করতেছি। ভাই আরেকবার একটু 8p1 টা কেন হলো ভাই? ওইখানে তো শুধু শূন্যই বসাতে পারবো না, সেই হিসেবে 9p1 হবে না? অলরেডি যে শূন্য তো বসাইতে পারো, মানে একটা ডিজিট শেষ, আবার তুমি লাস্টের ঘরে তো অলরেডি জোর বানানোর জন্য একটা ডিজিট বসাই দিছো, ও ঠিক আছে, জোর হ্যাঁ, বুঝতে বানানোর জন্য পারছি। তাকে, বুঝতে পারছো? শেষ, তার মানে 8টা আছে। আচ্ছা তাহলে এবার অ্যান্সারটা কত হবে? প্রথম ক্ষেত্রকে তুমি কত ভাবে জোর বানাইতে পারতেছো? প্রথম ক্ষেত্রে তুমি যদি শূন্য দিয়ে জোর বানাইতে চাও, লাস্টের ডিজিটে যদি শূন্য রেখে তুমি জোর বানাইতে চাও, তখন তুমি করতে পারতেছো 9p3 উপায়। তাহলে 9p3 উপায়ে তুমি শূন্য রেখে জোর বানাইতে পারতেছো, যোগ, আর লাস্টের ঘরে তুমি শূন্য ছাড়া জোর বানাইতে পারতেছো হচ্ছে 8p1 ইন্টু 8p2 ইন্টু 4p1। মাঝখানে যোগ কেন দিলাম? কারণ কাজ শেষ হয়ে গেছিল, কাজ শেষ হইলে যোগ দিতে হয়, আর কাজ শেষ না হইলে গুণ দিতে হয়। দেখো আমি প্রথম ক্ষেত্রটাতে আমি কিন্তু জোর সংখ্যা পেয়ে গেছিলাম, আমি 4 অঙ্ক বিশিষ্ট জোর সংখ্যা অলরেডি পেয়ে গেছিলাম, তাই আমার কাজ শেষ। তাই 9p3 এর সাথে 8p1 ইন্টু 8p2 ইন্টু 4p1 এদের গুণফলকে আমি যোগ করছি, মাঝখানে যোগ চিহ্ন দিছি, কারণ আমার কাজ কিন্তু শেষ হয়ে গেছিল। ওকে, তাহলে আমরা এইভাবে যত ডিফিকাল্টি প্রবলেম দেখ আমরা এগুলাকে কিন্তু রিজনিং করে করে সলভ করতে পারবো। হ্যাঁ বলো। এই যে উপরে বসে 1 আছে না প্রথম ক্ষেত্রে, হ্যাঁ ওইখানে যদি 1 না থেকে অন্য কিছু থাকতো তাহলে ওটা 9p3 এর সাথে গুণ হয়ে তারপর যোগ হইতো না? হ্যাঁ 9p এর সাথে যোগ গুণ হয়ে যোগ হইতো। ধরো এখানে শূন্য ছাড়া যদি এখানে যদি বেজোড় সংখ্যার কথা বলতো তাহলে তো আমি হয়তো গুণই করতাম এখানে। এটা তো একটা উপায় করতেছি, তো তাই 9p3 এর সাথে 1 গুণ হচ্ছে, তার মানে এখানে আর কোনো ভ্যারিয়েশন নেই, আমি শুধু শূন্যই বসাইছি। আচ্ছা এবার পরেরটা হচ্ছে কি পুনরাবৃত্তি। পুনরাবৃত্তিটা সহজ, পুনরাবৃত্তিটা হচ্ছে আগের মতোই হবে। তুমি জোড় সংখ্যা চাচ্ছ, আচ্ছা জোড় সংখ্যা চাচ্ছ, বলতো জোড় সংখ্যা যদি চাও তাহলে তোমার লাস্টের ঘরে তুমি কয়টা ডিজিট বসাইতে পারবা বলতো? 0 2 4 6 8, 5টা বসাইতে পারবা না? বুঝতে পারছো? জি ভাই। তাহলে তুমি লাস্টের ঘরে তুমি বসাইতে পারবা 5টা, মানে 5^1। আচ্ছা এবার দেখো প্রথম ঘরের মধ্যে আবার কিন্তু শূন্য বসানো যাবে না, তাহলে তোমার কাছে অবশিষ্ট কয়টা আছে? 9টা, 9^1। তো বাকি দুইটা ঘরের তুমি কয়টা বসাইতে পারবা বলো তো? 10 স্কোয়ার। কেন 10 স্কোয়ার? আবার এক্সপ্লেন করতেছি, দেখো এবার কিন্তু এটা কিন্তু পুনরাবৃত্তির জন্য, মানে যে কোনো সংখ্যক ব্যবহারের জন্য। তুমি প্রথম ঘরে যদি তুমি যদি প্রথম ঘরে 1 বসাও, দ্বিতীয় ঘরে তুমি আবার 1 বসাতে পারবা, তৃতীয় ঘরে 1 বসাতে পারবা, চতুর্থ ঘরে 1 বসাতে পারবা। তার মানে তুমি একবার একটা সংখ্যা ব্যবহার করলেও সেই সংখ্যাটা তুমি পুনরায় ব্যবহার করতে পারবে। তাহলে সেটা যদি হয়, আবার আমাকে বলছে কি জোড় সংখ্যা চাইছে আমার কাছে, 4 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা করার জন্য লাস্টের ডিজিটের মধ্যে আমার 0 আসতে হবে, 2 আসতে হবে, 4 আসতে হবে, 6 আসতে হবে, 8 আসতে হবে। লাস্টের ঘরটা আমি পূরণ করতে পারবো 5 উপায়, করলাম 5^1 উপায়। আবার ফার্স্টের ঘরটার মধ্যে আমার টোটাল 10টা সংখ্যা আছে, 10টার মধ্যে কিন্তু 10টা আমি নিতে পারতেছি না, কারণ শূন্যকে আমি নিতে পারবো না, তো শূন্য বাদ। ফার্স্টের ঘরটাকে আমি পূরণ করতে পারবো 9^1 উপায়। অবশিষ্ট আছে 2টা ঘর, এই 2টা ঘর আমি কিভাবে পূরণ করতে পারবো? 10 স্কোয়ার উপায়, কারণ আমার কোনো সংখ্যাই কিন্তু কমে না। যখন পুনরাবৃত্তি হয় তখন সংখ্যার পরিমাণ একটু কমে না, সংখ্যা যেমন আছে তেমনই থাকে। তাই আমার 10টা সংখ্যা ছিল, 10টাই রয়ে গেছে, তার মানে আমি বাকি 2টা ঘর 10 স্কোয়ার উপায় পূরণ করতে পারবো, কারণ আমার সংখ্যা ছিল টোটাল 10টা, ঘর আছে 2টা, তাহলে 10 স্কোয়ার উপায়ে আমি এই 2টা ঘরকে পূরণ করতে পারবো। আর লাস্টেরটাতে কেন আমি 5টা নিলাম? কারণ লাস্টেরটার মধ্যে আমার জোড় সংখ্যার কথা বলছে, তাই আমি চাইলেও 10টা ডিজিট এখানে নিতে পারবো না, আমি 5টাই নিতে হবে। আর তুমি 5টা এখানে নাও আর যেখানে নাও, তোমার সংখ্যা কিন্তু কমবে না, কারণ এটা পুনরাবৃত্তি। ঠিক আছে? আচ্ছা এখন বলো তো আজকের ক্লাসে এখন পর্যন্ত সবকিছু বুঝতে পারছো কিনা? এই 2টা প্রবলেমের কথা, স্পেশালি লাস্টের যে 2টা প্রবলেম করলাম, এই 2টা প্রবলেমের কথা আবার কি চিন্তা করে বলো তো, এই 2টা প্রবলেম তোমরা বুঝতে পারছো কিনা? জি ভাই। সবাই বুঝতে পারছো? সবাই যদি বলো তাহলে আমি ক্লাসে জি ভাইয়া। জি স্যার বুঝছি। আচ্ছা আচ্ছা তাহলে তো মোটামুটি বিন্যাসে তোমাদের বেসিক জিনিস কিন্তু মোটামুটি শেখা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে সংখ্যা থেকে আরেকটু ডিফিকাল্ট করবো। এই প্রবলেম তোমরাও নিজেরাও চাইলে একটু দেখতে পারো, এই 4 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা তোমরা তোমাদের
বই থেকে এই টাইপের প্রবলেম গুলো একটু ট্রাই করতে পারো। এই যে কনসেপ্টটা শিখা দিলাম আমরা বক্স করে করে, এই কনসেপ্ট দিয়ে তোমরা চেষ্টা করবা, এই বক্সের কনসেপ্ট দিয়ে এগুলা খুব সহজে সলভ করা যায়, ঠিক আছে? এগুলা করবা। তাহলে আমরা হচ্ছে সংখ্যা গঠন নিয়ে ক্লাসটা আগামীকালকে আরো কয়েকটা প্রবলেম দেখালে শেষ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আমরা শব্দ গঠন নিয়ে আরো খুব ডিফিকাল্ট প্রবলেম গুলো দেখবো। শব্দ গঠন নিয়ে তো আজকে নেক্সট ক্লাস কবে? ছোট ছোট প্রবলেম দেখাইছি। নেক্সট ক্লাস কবে? কালকে? নেক্সট ক্লাসের ব্যাপারটা আমি শিওর করতে পারতেছি না। মানে আমার হচ্ছে টিচাররা হঠাৎ হঠাৎ করে অ্যাসাইনমেন্ট দেয়, বুঝতে পারছো? মানে আমার, তোমরা হয়তো খেয়াল করছো, আমি রিসেন্ট কয়েকটা ক্লাসগুলো একটু অনিয়মিত হইতেছে। যে এই টিচাররা যেটা করে রাত 2টা বাজে হঠাৎ করে অ্যাসাইনমেন্টের একটা ইমেল দিয়ে দেয়। তো হঠাৎ করে অ্যাসাইনমেন্ট চলে আসে, তো আমারও সাবমিশন ডেট থাকে হচ্ছে 24 ঘন্টার মধ্যে। তো আমি আর ওইভাবে ক্লাস নিতে পারতেছি না। তো আজকে একটা অ্যাসাইনমেন্টের আসার কথা এখন পর্যন্ত আসে নাই। যদি ওইটা না আসে তাহলে কালকে ক্লাসটা নিব, আর যদি ওটা চলে আসে তাহলে তো কিছু করার না, আমি অ্যাসাইনমেন্ট করতে হবে। তো আমি তোমাদের ক্লাসটা হয়তো কালকে নিতে পারবো না, বুঝতে পারছো? যেই দিনই হয় আমি বলে দিব আর কি, সকালবেলা বা দুপুরে বলে দিব যে কোন দিন ক্লাস নিতে পারবো। ওকে, আজকে ক্লাসটা তাহলে এখানে শেষ করি। আমি রেকর্ডটা দিয়ে দিব, তোমরা আবারও রেকর্ডটা দেখবা, এটা কনসেপ্টটা আবারও ক্লিয়ার করার চেষ্টা করবা। বিন্যাসের আজকে ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে সমস্যা হবে। আমি আজকে রাতের মধ্যেই রেকর্ড দিয়ে দেবো। ওকে, আচ্ছা, আর কারো কিছু বলার? হ্যাঁ, বুধবার এই টাইমে ক্লাস নিলে আমার প্রবলেম হবে। না, বুধবার এই টাইমে আমি তো যেহেতু বললামই যে আমি এখনকার সময়টা তো আসলে ইউজুয়াল টাইমের মতো না। আর আমি গ্রুপে হচ্ছে বলে দিছিলাম, গ্রুপে কেউ আসলে আজকে ক্লাসের ব্যাপারে কোনো অবজেকশন দেয় না, এই জন্য আজকে ক্লাসটা নিছি। অবজেকশন থাকলে আমি নিব না, ঠিক আছে? আর এখন একটু এলোমেলো ভাবে ক্লাস হচ্ছে, এবং এটা হয়তো বা জুলাইয়ের অর্ধেক পর্যন্ত হবে, কিছুটা টুকটাক এরকম। কারণ আমার তোমাদের যেটা বললাম আর কি একটু আগে, যে কাহিনীটা বললাম, এই সমস্যার কারণে তো বেশি গ্যাপও দিতে চাচ্ছি না, এই জন্য আর কি যেদিন ফ্রি আছি ওই দিন নিয়ে নিতেছি ক্লাস, ঠিক আছে? তোমার যদি সমস্যা থাকে আমি বুধবারে দিব না, আর আজকে ক্লাসটা তুমি রেকর্ড দেখে নিয়ে ক্লিয়ার করে নিও। ওকে, স্যার পিডিএফটা দিয়ে দিন। পিডিএফটা দিব। আচ্ছা, পিডিএফটা দেখি। পিডিএফ আমি অবশ্য কিছু প্রশ্ন মুছে ফেলছি, তো আমি পিডিএফটা দিয়ে দিব। মুছলেও যা আছে তার উপর পিডিএফটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে, তো আজকে ক্লাসে পর্যন্ত।